স্ট্রিম শুরু জানাই আপাতত। And its sound all clear, I think. And I mean, fine. ভাই আপনি একটু এটা প্রেস একটু জান দেখা যায় লাইটটা কিছুটা ডিম একটা ডিপ একটা লাইট অন করেন। আমি তো বারান্দায় আছি এখন, বারান্দার লাইট দিয়ে দিব। হ্যাঁ fine. আচ্ছা, বারান্দার লাইটটা দিয়ে দিই। বারান্দার লাইটটা দিয়ে দিই। আচ্ছা ভাই, আমাকে কি লিংকটা দিয়ে দেওয়া হয়েছে আমার মেসেঞ্জারে? তাহলে আমি দিয়ে দিতাম জি ফেসবুকের ওয়ালে। জি yes. আচ্ছা, আমাকে দিয়ে দাও। আমি তাহলে সবার সাথে শেয়ার করে দেই। Already charged হয়েছে, হ্যাঁ fine, ঠিক আছে। চলে গেছে বেশ। দিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ দিয়ে হয়েছে। আপনার ওকে ফাইন, লিংকটাকে ওয়েট আ কপি মিনিট। করে সেটা শেয়ার করে দিন। হ্যাঁ, শেয়ার করে দিচ্ছি, একটা সেকেন্ড। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভয়েসটা কি ক্লিয়ার? ওয়ালাইকুম আমাকে একটু আসসালাম। কাইন্ডলি সবাই একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমার আসসালামু আলাইকুম। কথা কি? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কি স্টার্ট করব? না ভাই একটু পরে। অডিয়েন্স আসুক। আচ্ছা। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আমি আবেগ আহমেদ আপনাদের সাথে আছি আজ না বলা গল্পের 5 নাম্বার এপিসোডের সাথে। আজকে আমাদের সাথে একজন অতিথি আছেন। উনি হচ্ছেন ব্যারিস্টার রিফাত তমা। তিনি আমাদের খুব সিনিয়র একজন বড় ভাই। তিনি আমাদের সাথে আছেন। পৃথিবীতে শুধু যে মানুষ বসবাস করে তা কিন্তু নয়। মানুষের পাশাপাশি অনেক প্রাণী বা কিছু ভুতুড়ে জিনিসও রয়েছে। প্রত্যেকটা মানুষের জীবনে না হলেও কিছু মানুষের জীবনে হয়তো কিছুটা ভৌতিক ঘটনা ঘটে যায়। ঠিক একইভাবে আজ আমাদের লাইটের অতিথি মানে আপ ডাউন হলো নাকি? ব্যারিস্টার রিফাত হঠাৎ তামার করে লাইটিং সাহেবের সাথে চলে আসছিল তো। তার ইউকেতে অবস্থানরত অবস্থায় তার সাথে কিছু প্যারানর্মাল ঘটনা কিংবা ভৌতিক ঘটনা ঘটে যায়। আজ সেই ঘটনাগুলি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্যই আমাদের সাথে উপস্থিত হয়েছেন ব্যারিস্টার রিফাত তামাল। রিফাত তামাল ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমাদের না বলা গল্পে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের এর আগে না বলা গল্পগুলোতে যে স্টোরিগুলো ছিল এই স্টোরিগুলো আমি নিজেই সবার সাথে শেয়ার করেছি লাইভে, কিন্তু এইভাবে কখন গেস্ট নিয়ে আসা হয়নি বা আমরা এইভাবে ডিরেক্টলি স্ট্রিম করে কখনো স্টোরি শেয়ার করিনি। তো আপনি প্রথম, আপনি সত্যি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আহ, আসার জন্য এবং আমাদের না বলা গল্পে আপনার স্টোরিটা বা আপনার স্পেস শেয়ার করার জন্য, আমাদের সাথে আসার জন্য। মোট কথা হচ্ছে আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞ কৃতজ্ঞ আমরা আমাদের সময় দেওয়ার জন্য। আপনার ভাইয়া এখন আপনি কিছুটা সময় পরে আপনার স্টোরিগুলি শেয়ার করবেন। প্রথমে ভাইয়া আপনি একটু আপনার ইউকের কোথায় ছিলেন, কি অবস্থা ছিলেন আমাদের একটু জানান ভাইয়া, আমাদের তো জানতে ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে, আমি বলি। আমি মেইনলি ছিলাম তোমার কার্ডিফে। এটা হচ্ছে ভ্যালি অফ গ্ল্যামারগান ছিল জায়গাটা।
আমি স্টুডেন্ট ছিলাম ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের, যেটা তোমার কার্ডিফ সেন্ট্রাল থেকে প্রায় 23 মাইল দূরে। ট্রেনে করে যেতে অ্যারাউন্ড 15 to 20 মিনিটস লাগতো। তো সেখানেই আমার ক্যাম্পাস ছিল। আর আমার বাসাটা আমার ক্যাম্পাস থেকে ওয়াকিং ডিস্টেন্স অ্যারাউন্ড 3 থেকে 4 মিনিটের মতো টাইম লাগতো ম্যাক্স, এই আর কি। তো ওখানে আমার পড়াশোনা, তারপর ওখানে অনার্স কমপ্লিট করে আমি তারপরে কার্ডিফ ইউনিভার্সিটিতে চলে যাই। আমার আমার কল টু দা বার এর প্লেসমেন্টটা আসে। তো এই আর কি। তারপর ভাইয়া আপনার তো আমি যতটুকু জানি যে আপনি আমাদের কলেজে ছিলেন, ঢাকা ইম্পেরিয়াল কলেজে, তারপরে আপনি সরাসরি অ্যাব্রোড চলে যান। যাক, এখন আমরা একজন রাইট। প্রতিষ্ঠিত মানুষ, আমাদের অনেক গর্বের একজন মানুষ। তো ভাইয়া আমরা এবার সরাসরি চলে যাই আপনার সেই প্যারানর্মাল এক্সপেরিয়েন্স। হ্যাঁ, শিওর ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ফ্লোর। যে এক্সপিরিয়েন্সটা আজকে বলবো সেটা আসলে মানে আজ পর্যন্ত, আজকে এতগুলো বছর হয়ে গেছে, ইটস অ্যারাউন্ড 5 to 6 years, বাট স্টিল আমি আসলে এটার কোনো এক্সপ্লেনেশন পাই নাই। তো সেজন্য তো আমি শুরু করি। আমি যখন আসলে ওয়েলসে যাই, ডেটটা আমার এখনো স্পষ্ট মনে আছে। এটা ছিল তোমার 2012 সালের সেপ্টেম্বরের 17 তারিখ ছিল। তো আমি লন্ডন থেকে শুরু করি। লন্ডন থেকে লন্ডন থেকে কার্ডিফের ডিস্টেন্স অ্যারাউন্ড 350 থেকে 40 কিলো। তো আমি ডিরেক্টলি চলে যাই ইউনিভার্সিটির ক্যাম্পাসে, বিকজ আমার আসলে কোনো রিলেটিভ ছিল না ওখানে। তো ইউনিভার্সিটির ক্যাম্পাসে যাই, ক্যাম্পাসে যাওয়ার পর ওদেরকে বলি যে স্টুডেন্ট হেল্প ডেস্ক আছে ওই দেশে, বড় বড় ইউনিভার্সিটি গুলোতে, যে আমার তো এখানে আসলে কোনো রিলেটিভ নাই। তো আসলে আমি কোথায় আমার অ্যাকোমোডেশনটা ঠিক করব আসলে আমি জানি না। সো আমাকে যদি আপাতত একটা ইমার্জেন্সি অ্যাকোমোডেশন দেওয়া হয় কয়েকদিনের জন্য, তো আমি আপাতত আমার লাগেজগুলো রেখে আমি হয়তো একটু সার্চ করব। তো ওরা আমাকে ডরমেটরিতে মনে হয় 3 দিন থাকার জন্য অ্যালাউ করলো। তো আমি আমার লাগেজ নিয়ে ডরমেটরিতে উঠলাম। ডরমেটরিতে উঠে দেখলাম যে আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা আছে না হালাল খাবার, কোথায় খাবো? জি। কারণ ওরা তো পর্ক খায় বেশি, বা ওরা যেটা খায় ওটা আমরা খেতে আসলে পারি না। ওটাতে ব্লাড থাকে। তো যাই হোক, তো আমি আমার ক্যাম্পাস থেকে বের হলাম। তো একদিন চলে গেল। আমি মনে আছে শুধু একটু পানি খেয়ে নিলাম। শুধু একটু পানি খেয়েছিলাম আর কিছু স্ন্যাকস খেয়েছিলাম। তো ভাত-টাত খাওয়া হয়নি। তো এর পরের দিন ক্যাম্পাস থেকে বের হলাম যে আমি আসলে বাসা খুঁজবো। আচ্ছা। তো বাসা খুঁজবো, ক্যাম্পাস থেকে বের হয়ে হাঁটতেছি। এমন টাইমে বাংলাদেশ থেকে ফোন দিল। আমার গার্ডিয়ান ফোন দিল। তো ফোন দিয়ে বলল যে, "বাবা কি অবস্থা? তুমি কি কোনো বাসায় উঠছো কিনা বা কিছু?" তো আমার মা ছিল ফোনে। তো আমি মাকে বললাম যে, "আসলে এমন একটা দেশে আসলাম। আ সবাই যে কথাবার্তা বলে, কিভাবে যেন বলে। ওদের কথাবার্তা এতটা বোঝাও যায় না। কারণ আমাদের ইংলিশ আর ওইটা হচ্ছে পুরা ব্রিটিশ ককনি যেটা। তো অ্যাকসেন্ট পুরাপুরি ডিফারেন্ট, বুঝিও না।" তো আম্মু বলতেছে, "ভাত খাইছো নাকি?" তো আমি বললাম, "হ্যাঁ, দুপুর হয়ে গেছে কিন্তু ভাত কই খাবো? প্রায় ২ দিন চলে ভাত না খেয়ে আছি।" তো এমন টাইমে আমি রাস্তার যে পাশ দিয়ে হাঁটতেছি, রাস্তার অপোজিট সাইড থেকে উম বাংলায় কেউ আমাকে বলল যে, "এই ছেলে, তুমি কি ভাত খাবা? তাহলে আমাদের দিকে একটু তাকাও।" তো আমি ফোনটা রাখলাম। বাংলায় হঠাৎ ভয়েস শুনলাম। তো আমি না ভয় পেয়ে গেছি যে বাংলায় কে আবার কথা-টথা বলে উঠল। কারণ ওখানে আসলে বাঙালি খুব কম। হাতে গোনা ১০০ জনও হবে না। টোটাল ওই ভ্যালি অফ গ্ল্যামারগনে। তো যাই হোক, তো আমি রাস্তার অপোজিট সাইডে দেখলাম যে ২ টা ভাইয়া হাঁটতেছে। দেখতে শুনতে বাঙালিদের মতো। একজন শুকনা, হ্যাংলা পাতলা লম্বা। আরেকজন তার অপোজিট খাটো-খুটো অনেক, মানে অনেক মোটা-টোটা। আমার মতো হেলথি, অনেক মোটা। আর ব্লাক কালারের, আমার মতো একদম কালো। তো যাই হোক, কালো মানুষ শুনলাম ভালো হয়। জানতাম বাংলাদেশে থাকতে শুনতাম ইম্পেরিয়ালও ছেলেপেলে আড্ডা দিত। কালো মানুষ ভালো হয়, কালো মানুষ ভালো হয়। এনিওয়ে হোয়াটএভার। সো তারপরে আমি ওদের কাছে গেলাম, সালাম দিলাম, বললাম যে, "ভাইয়া আমি আসলে স্কলারশিপ নিয়ে এখানে আসছি। বাট আমার কোনো অ্যাকোমোডেশন নাই। আমার তো একটা বাসা দরকার।" তো বলল যে, "আচ্ছা চলো আগে তোমাকে ভাত খাওয়াই। আমরা যেখানে থাকি ওখানে চলো। তো তারপরে ভাত-টাত খাই। তারপরে দেখি তোমাকে কোনো একটা বাঙালি গ্রুপের সাথে ট্যাগ করে একটা বাসায় দেওয়া যায় কিনা।" তো আমি ওদের সাথে গেলাম। তো যে রাস্তাটায় ওদের বাসা, রাস্তাটার নাম হচ্ছে কিং স্ট্রিট। হ্যাঁ? এটা হচ্ছে কিং স্ট্রিট। তো কত নাম্বার বাসা এটা আমি এখন আর বলব না। কারণ ওই বাসাগুলাতে এখন স্টুডেন্টরা থাকে, বাঙালিরা থাকে, ফ্যামিলি থাকে।
তো যাই হোক ওদের বাসায় গেলাম, ওরা ভাত টাত খাওয়ালো, তারপরে বললো যে আচ্ছা ভালো কথা, তোমার বাবা মা কি করে, কি আশয় বিষয়, তো তুমি যে থাকবা, তো তোমার কোনো ব্যাড হ্যাবিট আবার নাই তো? আমি বলছি না, আমার কোনো ব্যাড হ্যাবিট নাই, আমি তো এখানে আসছি পড়াশোনার জন্য। তো বললো আচ্ছা ঠিক আছে, আমাদের ২ বাসা পরে একটা বাসা আছে, আহ তো তুমি চলো, ওখানে ২ জন সিনিয়র বড় ভাই থাকে, একজন পিএইচডি করতেছে আর একজন মাস্টার্স করতেছে, তো ওদের বাসায় রুম খালি আছে। তো আমার গল্পটা আসলে সেই বাসা নিয়ে, যে বাসাটা আমি যাচ্ছি রুমের জন্য, এবং এই বাসাটাতে আমি আমার লাইফের অনার্সের লাইফের ২ বছর ছিলাম, প্রায় ২.৫ বছর, আসলে ২ বছর না। তো ওরা আমাকে একটা বাসায় নিয়ে গেল, বাসাটা ৩ টা বাসা পরেই সেম ব্লকে। তো বাসায় ঢুকলাম, তো আমি বাসাটার একটু ডেসক্রিপশন দিব। বাসাটার গেট দিয়ে ঢুকতেই আহ ২ মিটার থেকে ৩ মিটার সামনে একটা সিঁড়ি, পুরাপুরি একটা ডুপ্লেক্স একটা বাসা। তো সিঁড়িটার সাইড দিয়ে হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরে সোজা গেলে একটা কিচেন, আর কিচেনের দরজাটা ক্রস করলে হচ্ছে যেটাকে আমরা বলি ব্যাকইয়ার্ড বা বাগান আর কি, গার্ডেন বলি। আর ফার্স্ট ফ্লোরে টোটাল একটা আছে লিভিং রুম বা ড্রয়িং রুম, ওরা ড্রয়িং রুম হিসেবে ইউজ করতো। আর একটা রুম আছে বেডরুম। আর সিঁড়ি দিয়ে উঠলে দোতলায়, ডুপ্লেক্স বাসাটার দোতলায় সিঁড়ি দিয়ে উঠলে উপরে একটা টয়লেট, যেটা কমন টয়লেট। টয়লেটটা অনেক বড়। আর টয়লেটের সাইডে একটা রুম, আর তার পিছনের দিকে দোতলায় আরো ৩ টা রুম আছে। মানে টোটাল ওই বাসায় রুম হচ্ছে ৬ টা। তো আমি দেখলাম যে ২ জন বড় ভাই আছে। তো ২ জন বড় ভাইয়ের সামনে আমি বসলাম। তারা আমার ইন্টারভিউ নেওয়া শুরু করলো যে তোমার বাবা-মা কি করে? ব্লা, ব্লা, ব্লা। তুমি কোন সাবজেক্টে আসছো? তো আমি বললাম যে, "ভাই আমি আসলে স্কলারশিপ নিয়ে আসছি ল পড়তে। আমার বাবা-মার স্বপ্ন আমি ব্যারিস্টার হব। তো আমার আন্ডার গ্র্যাজুয়েটে আমি এই সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে অনার্সটা করব।" তো ঠিক আছে, ওরা বলল যে, "ওকে ফাইন, আমাদের এখানে রুম খালি আছে। তো আমাদের এই যে বাসাটা, এই বাসাটার সবচেয়ে বড় যে রুমটা, সেই রুমটা আমরা তোমাকে দেব। রুমটা হচ্ছে টয়লেটের সাইডে দোতলায়।" তো আমাকে রুমটা তারা দেখিয়ে আনলো। রুমটাতে আমি রুমটার একটু ডেসক্রিপশন দেই। কারণ আমার স্টোরি এই রুমটা নিয়েই। তো রুমটা দিয়ে ঢুকতেই হাতের ডান দিকে হচ্ছে একটা ডবল সাইজের কিং সাইজের একটা বেড। আর রুমের খাটটা যেই সাইডে, তার ঠিক অপোজিট সাইডে হচ্ছে পড়ালেখা করার জন্য চেয়ার আর টেবিল। চেয়ার টেবিলটার সাইডে বাম দিকে হচ্ছে ছোট একটা, আমরা কি বলি ওই যে ড্রেসিং টেবিল আছে না? ড্রেসিং টেবিল। আর ড্রেসিং টেবিলটার সাইডে হচ্ছে একটা আলমারি। আর আলমারিটার সাইডেই, মানে গেটটা দিয়ে ঢুকতে হাতের ঠিক অপোজিট সাইডে আলমারিটার সাইডে হচ্ছে জানালা। তো আমি ইউনাইটেড কিংডমে বাড়িঘরগুলাতে যে জানালাগুলা হয় সেটার একটু ডেসক্রিপশন দেই। এই জানালাগুলাতে আসলে কোনো লোহার গ্রিল নাই। আর জানালাগুলা হচ্ছে, জানালাগুলাতে একে তো কোনো গ্রিল নাই। দ্বিতীয়ত জানালাগুলো হচ্ছে সেমি কলাপসেবল। মানে জানালাগুলা ফোল্ড করে খুলে ফেলা যায়। জানলার যে গ্লাসটা লাইক আ ডোর। মানে আমরা যেমন দরজা খুলি না আমাদের বাসাবাড়িতে? তো এরকম দরজার মতো খুলে ফেলা যায়। ঠিক আছে? জানলাগুলো। খুলে দরজা যেমন খুলে থাকে এরকম খুলে রাখা যায়। তো আমার রুমটা দেখে খুব পছন্দ হলো। তো আমাকে বলা হলো যে এই রুমের ভাড়া হচ্ছে পার মান্থে £110 করে। আর আদার্স ইউটিলিটি সহ 120 বা 130 পাউন্ড করে। তো ভাইয়া আসলে আজকে যারা লাইভে আছে আমি তাদেরকে তোমাদের সবাইকে একটা কথা বলি আমার লাইফ এক্সপেরিয়েন্স থেকে। তোমরা যদি কখনো অ্যাব্রোডে আসলে পড়াশোনা করতে যাও, তাহলে মেক সিউর তোমরা যে বাসায় উঠতেছো, সেই বাসার যে ভাড়া, তোমরা সবসময় দেখবা এই ভাড়াটা তোমাদের বাসার আশেপাশে যে বাসাগুলো আছে, সেই ভাড়াগুলোর সাথে আসলে প্রপোর্শনেট কিনা। তার মানে রিজনেবল কিনা। ফর এক্সাম্পল তুমি একটা বাসায় উঠলা, যে বাসাটার ভাড়া হচ্ছে ৳১০,০০০। কিন্তু ওই রাস্তায় তোমার বাম সাইডে আর ডান সাইডে যে বাসা, ওই বাসাগুলোর ভাড়া হচ্ছে ধরো 50,000, 60,000 or ৳১,০০,০০০ করে ভাড়া। তো যখনই তোমরা দেখবা যে ভাড়াটা আসলে একটু মানে রিজনেবল না, খুব বেশি কম, ১০ ভাগের ১ ভাগ, তখন ভাববা ডেফিনিটলি সামথিং ইজ রং ওভার দেয়ার, ওকে? সো যাই হোক, তো আমাকে ভাড়াটা বলা হলো। ভাড়াটা দেখলাম যে আমার সাথে এফোর্ডেবল যায়। তো ফাইন, ভাড়াটা আ আমার সাথে হয়ে গেল। আমি রুমটাতে উঠলাম। তো তারপরে ভাইয়াগুলা বলতেছে যে, "তোমার ফ্যামিলি কি তোমাকে তোমার শুধু টিউশন ফি দিবে? নাকি টিউশন ফি, অ্যাকোমোডেশন ফি, ট্রান্সপোর্টেশন ফি সব দিবে?" তো আমি বললাম যে, "আসলে আমার বাবা তো, আমি তো একটা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি। তো আমার বাবা শুধু বলেছে আমাকে টিউশন ফি দিবে।
তো আমাকে এখানে সার্ভাইভ করে থাকার জন্য আমার একটা পার্ট টাইম জব দরকার। তো বলল ঠিক আছে, এখানে একটা ব্রিটিশ ইংলিশ একটা রেস্টুরেন্ট আছে, ম্যাকডোনাল্ডস। আমরা সবাই ম্যাকডোনাল্ডস এর নাম জানি, বাই দ্য ওয়ে। তো আমার ম্যাকডোনাল্ডস এ জব হয় আর কি, হ্যাঁ। তো এটা আমার, হ্যাঁ, ম্যাকডোনাল্ডস এ। তো এটা ছিল ট্রি ফরেস্ট এস্টেটে। আমার ক্যাম্পাসটা ছিল ট্রি ফরেস্ট, আমার বাসা ছিল ট্রি ফরেস্টে। আর ম্যাকডোনাল্ডস ছিল ট্রি ফরেস্ট এস্টেটে, যেটা নাকি আমার বাসা থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার ছিল। তো ট্রেনেও যাওয়া যেত, ট্রেনে গেলে 5 মিনিট টাইম লাগতো আর কি, ট্রেনে করে গেলে। তো ঠিক আছে, ফাইন। তো ভাইয়াগুলো আমাকে বলল যে আচ্ছা, তুমি যদি জব করো তাহলে মেক শিওর তুমি রাতের বেলা যে শিফট গুলা, সেই শিফট গুলা তুমি নিও। তো আমি বললাম যে কি জন্য? বললো যে না, আসলে তুমি যদি রাতের বেলা জব করো তাহলে দিনের বেলা তুমি আরামসে ক্লাস করতে পারবা, লেকচার গুলা, ইউনিভার্সিটি লেকচার গুলা অ্যাটেন্ড করতে পারবা। সো সামহাও তারা চাইতো না যে আমি রাতের বেলা বাসায় স্টে করি, ঠিক আছে। তো ঠিক আছে, ফাইন। আমিও তখন অনেক মানে সাদাসিধা ছিলাম, খাস বাংলায় বলতে গেলে বলদ ছিলাম। যাই হোক, এনিওয়েজ। সো যেটা হলো যে তখন তো আসলে লাইফটা মাত্র স্টার্টিং, তো এত কিছু আসলে বুঝতাম না। তো আমিও ম্যাকডোনাল্ডস ইন্টারভিউ দিলাম, তো আমার জব হলো। তো আমাকে রাতের বেলা শিফট দেওয়া হতো। তো আমি তো সারা রাত জব করতাম। আমার শিফট শুরু হতো রাতের 10টা থেকে ভোর 8টা পর্যন্ত, ঠিক আছে। তারপরে বাসায় আসতাম 9টা বাজে, আমার ইউনিভার্সিটি লেকচার থাকতো 9টা থেকে 4টা পর্যন্ত। তারপরে আবার স্ট্রেস নিয়ে আবার জবে, ঠিক আছে, পড়াশোনা করে, লাইব্রেরি ওয়ার্ক করে। তো আমার রাতে কিন্তু বাসায় থাকা হতো না। তো আমার ইউনিভার্সিটি শুরু হয়ে গেছিল অক্টোবর মাসের 2 তারিখ থেকে, 2012-র অক্টোবর মাসের 2 তারিখ থেকে। তো আমার ইউনিভার্সিটি চলছে চলছে। তারপরে আমার 2013 সালের মার্চ মাসে আমাদের সেকেন্ড ইয়ার ফাইনাল শুরু হলো, সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম। তো আমি আমার রেস্টুরেন্ট থেকে ছুটি নিলাম, 1 মাসের ছুটি। আমাদের যে বস ছিল, ম্যানেজার ছিল, তাকে বললাম যে আসলে দেখুন, আমার তো ছুটি লাগবে, আমি তো স্টুডেন্ট, তো আমাকে স্টাডি করতে হবে। তো আমাকে 1 মাসের ছুটি দিলে ভালো হয়। তো ওরা আমাকে অ্যাপ্লিকেশন নিয়ে ছুটি দিয়ে দিল। তো কাহিনীটা আসলে এখান থেকে শুরু হয়, যখন আমি ছুটিতে বাসায় থাকা শুরু করি। কারণ আমার টার্গেট ছিল আমি সারাদিন সারা রাতে স্টাডি করব। কারণ যদিও স্টুডেন্ট লাইফে এত ভালো স্টুডেন্ট ছিলাম না, বাট আই ওয়াজ কোয়াইট নার্ডি টাইপ, ঠিক আছে, খুবই নার্ডি টাইপের ছিলাম। তো বাসায় বসে বসে তো আমি বিন্দাস স্টাডি করতেছি। তো দেখা যেত যে অলমোস্ট 24 ঘন্টার মধ্যে অ্যারাউন্ড 14 থেকে 16 ঘন্টা তো মাস্ট আমি স্টাডি করতাম। মাঝে মাঝে সারা রাতও, হ্যাঁ, এরকম একটা টার্গেট আমার ছিল। সো যেটা হলো, আমরা সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আমরা আমাদের ডিনার হয়ে যেত। তো আমি 8:30 9টায় আমার পড়াশোনা শুরু করতাম। তো ঘটনা শুরু হয় মেইনলি তোমার মার্চ মাসের সম্ভবত লাস্টের উইকটা থেকে। ফার্স্ট ডে আমার হলিডে বা ভ্যাকেশন বা আমার এক্সাম প্রিপারেশনের ফার্স্ট ডে। তো আমি আমার রিডিং টেবিলে বসে আমি স্টাডি করছি। তা আমার কাছে মনে হলো যে আমার যে জানালা, বাই দ্য ওয়ে, ইউনাইটেড কিংডমে জানালাগুলা মানে ওই দেশের জানালাগুলাতে খুব ভারী ভারী কার্টেইনস থাকে, মানে এই পর্দাগুলা থাকে। আর এই পর্দাগুলা তোমার দুটা লেয়ারে থাকে, একটা হচ্ছে হালকা লেয়ারের একটা পর্দা থাকবে, তার উপরে একটা ভারী লেয়ারের একটা একটা পর্দা থাকবে, যাতে বাইরে থেকে আলো না আসে। বিকজ ইউনাইটেড কিংডমে তোমার দিনের বেলা মানে গরমকালে তোমার রাত অনেক ছোট হয়। গরমের দিনে সন্ধ্যা হতে হতে 10টা 10:30 বাজে। আবার সূর্য উঠে পড়ে রাতের 2:30 3টার সময়, সূর্য একবারে উঠে যাবে, ঠিক আছে। আবার শীতকালে আবার সন্ধ্যা হয়ে যাবে তোমার 3:30 4টার দিকে। আবার তোমার সরি, সূর্য ডুবে যাবে, হ্যাঁ, সূর্য ডুবে যাবে শীতকালে খুব আগে আগে। ধরো বিকাল 3:30 4টায় আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। আবার সূর্য উঠতে অনেক লেট হবে, ধরো 6:30 7টা হবে সন্ধ্যা, এরকম মানে সকালের দিকে সূর্য উঠতেও লেট হবে, এরকম আর কি। তো এই জন্য এই পর্দাগুলো এরকম। তো আমার তো জানালাটা 2টা লেয়ারের ওই পর্দা দিয়ে ঢাকা ছিল। তো আমার কাছে মনে হলো যে কেউ একজন আমার পর্দার মাঝে ছোট ছোট স্টোন বা এই নুড়ি পাথর আছে না, ওই যে রেল রেল লাইনের ট্র্যাক গুলাতে যে ছোট 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 স্টোন, তো ছোট ছোট স্টোন গুলা তোমার যদি গ্লাসের একটা জানালায় জোরে জোরে মারা হয়, তাহলে যেমন চিক চিক করে সাউন্ড হবে, মানে টক টক করে সাউন্ড হবে। তা আমার কাছে মনে হলো এরকম 2 3টা টক টক করে সাউন্ড হলো। আমি প্রথমে ভাবলাম কি মনে হয় আমার এটা মনের ভুল। তো আমি আবার স্টাডি শুরু করলাম। আবার অ্যারাউন্ড 5 to 10 মিনিটস লেটার আবার এরকম সাউন্ড শুরু হলো। ভালো কথা। তো আমি আস্তে করে চেয়ারটা একটু সরালাম, সরিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে বাম দিকে হেঁটে হেঁটে গেলাম জানালার দিকে। তো আমি জানালার এই পর্দাটা সরালাম,
তারপরে জানালাটা খুললাম, দেখলাম, ডাকলাম, হ্যালো, ইজ দেয়ার এনিবডি? তো দেখলাম এখানে কেউ নাই আসলে। দেয়ার ওয়াজ নান। কেউ নাই ওখানে। তো আমি ভাবলাম যে মনে হয় আমারই ভুল হয়েছে। আমারই মনে হয় মানে এটা মনের ভুল হয়েছে। তো যাই হোক, এভাবে ফার্স্ট এর দিনটা গেল। আর কোন ইনসিডেন্ট নাই। এবার আসি সেকেন্ড ডে তে। তো সেকেন্ড ডে তেও আমরা আ আমার সাথে যে আরো ২ টা বড় ভাই ছিল যারা হাউসটা শেয়ার করত, আমরা ডিনারে আছি। তো বড় ভাইয়াদেরকে আস্ক করলাম যে, "ভাইয়া আপনারা কি রাতের বেলা ঘুমিয়ে পড়েন নাকি আপনারা স্টাডি করেন?" তো ভাইয়ারা বলতেছে যে, "আমরা আসলে যেটা করি আ বেশি সাউন্ড হলে তো আশেপাশে থেকে কমপ্লেইন আসে। তো আমরা আসলে ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়ে স্টাডি করি।" তো আমি তো সাদাসিধা ছিলাম। তো আমি ভাবলাম যে ওরা হয়তো লাইব্রেরিতে গিয়ে স্টাডি করছে। তো আমিও ভাবলাম যে আমি আমার রুমে বসে আস্তে, আস্তে স্টাডি করব যাতে কেউ ডিস্টার্ব না হয়। তো একটা কথা বলি, ওখানে যে ভ্যালি গুলা আছে, ওখানে যে ডুপ্লেক্স বাসাগুলা, এগুলা একটা ব্লকে একটা সিরিয়ালে থাকে। একেকটা সিরিয়ালে ধরো ১০০ থেকে ২০০ টা বাড়ি থাকে এবং প্রতিটা অ্যাডজেসেন্ট মানে জয়েন্ট করা থাকে। প্রতিটা বাসা জয়েন্ট থাকে। বুঝছো? কোন ফাঁক থাকবে না। একেবারে একটানা। আর সেকেন্ডলি তোমার ওই দেশের ডুপ্লেক্স বাড়িগুলো আসলে বানানো হয় তোমার ওই প্লাইং উড আর প্লাইং উডের ভেতরে চুন আর তোমার মানে হালকা কিছু সিমেন্ট দিয়ে। ওখানে তোমার মেইনলি উড আর প্লাইং উড দিয়ে বাসাগুলা বানানো হয়। সো তুমি যদি আসলে বাসার ভেতরে হাঁটাহাঁটি করো, তাহলে ক্যাঁচ-কোঁচ সাউন্ড হবে কিন্তু। ঠিক আছে? আর পরে আমি জানতে পেরেছিলাম যে বাসাটায় থাকি, সেই বাসাটার বয়স হবে অ্যারাউন্ড 400 to 500 ইয়ার্স। এই বাসাটার বয়স হচ্ছে ৪-৫০০ বছরের উপরে। প্রায় সবগুলা বাসাই ওখানে অনেক আগের। কারণ আমার ভার্সিটির বয়সই প্রায় ২০০ থেকে ৩০০ প্রায় বছর। ঠিক আছে? আমার যে ভার্সিটিতে ছিলাম ওইটার বয়স। তো যাই হোক, তো সেকেন্ড ডে তে আমি ডিনার করে আবার ৮:৩০ ৯টায় পড়াশোনা শুরু করলাম। তো এবার যেটা হলো যখন রাতের ১১:৩০ ১২টা বাজলো, তো এবার যেটা শুরু হলো সেকেন্ড ডে তে আমার কাছে মনে হচ্ছে আমার কাঁচের জানালাতে কেউ এবার সরাসরি দরজায় নক করলে যেরকম সাউন্ড হয়, ঠক, 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 ঠক এরকম জোরে, জোরে কেউ নক দিচ্ছে আমার জানালায়, জানালার কাঁচটাতে। তো আমি ভাবলাম যে কি ব্যাপার? কেউ কি দুষ্টামি-টুষ্টামি করে এখানে উঠছে বা চোর-টোর আসছে নাকি? আমার কিন্তু মাথায় কোনো প্যারানরমাল থিংকিং বা কিছু নাই, ওকে? তো আমি আবার চেয়ার থেকে উঠে আবার জানালায় গেলাম। জানালা খুললাম। এবার আমার কাছে একটা টর্চ লাইট ছিল। কারণ আমার জানালাটার পিছনেই ব্যালকনি বা গার্ডেন ছিল। তো আমি জানালায় ওখানে লাইট মারলাম। ভাবলাম যে আমি কি 999 এ একটা ফোন দিব কিনা। ঠিক আছে? তো যাই হোক অ আ সরি 999 না, ওই দেশে মনে হয় 911 হ্যাঁ, বাংলাদেশের কল 911 করতে 911 হ্যাঁ, এটা বাংলাদেশের 999 ওখানে হচ্ছে 911 তো যাই হোক পরে আমি আর কল দেই নাই। আমি গ্লাসটা ক্লোজ করে দিলাম। তারপরে আমি ঐদিনও পড়াশোনা করে অফ। ঐদিন আর কিছু হয় নাই। এবার আসি আমরা 3rd ডে তে। 3rd ডে তেও আমরা ডিনার করে ৯ টার পরে আমি আমার রুমের গেট-টেট লক করে লাইটটা জ্বালিয়ে পড়াশোনা শুরু করলাম। তো এবার যেটা শুরু হলো আমার কাছে মনে হচ্ছে কি ধরো বাসার বাইরে যদি তুফান হয়, মানে শোঁ, শোঁ আওয়াজ হবে না? একটা বাতাসের আওয়াজ। খুব শোঁ, 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 শোঁ আওয়াজ হচ্ছে। তো আমি ভাবলাম যে কি ব্যাপার? কি হলো? তো আমার সবসময় ল্যাপটপ অন থাকতো। কারণ আমাদের ল্যাপটপে অনেক অ্যাসাইনমেন্ট থাকতো। আর বাইরের দেশে ধরো রিটেন এক্সাম যেটা ফাইনাল এক্সাম ওইটাতে তোমার 30 থেকে 40 মার্কস থাকে। আর obviously প্রতিটা সাবজেক্টে 40 থেকে 50% অ্যাসাইনমেন্ট থাকে। তো আমি আমার ল্যাপটপে সার্চ দিয়ে দেখলাম যে কারেন্ট টেম্পারেচার অর কারেন্ট ওয়েদার কন্ডিশন ইন ট্রি ফরেস্ট। তো ওখানে দেওয়া আছে যে একেবারে ক্লিয়ার স্কাই। ঠিক আছে? তো I was quite surprised যে সিরিয়াসলি হোয়াটস রিয়ালি গোইং অন? আসলে হচ্ছেটা কি? কারণ আমি রুমের ভেতর থেকে শুনতেছি বাইরে শোঁ, শোঁ বাতাস হচ্ছে। আমার জানালা ভেঙে ফেলতেছে। কিন্তু কম্পিউটারে বলতেছে ওয়েদার আপডেটে পুরা ক্লিয়ার স্কাই। তো আমি আবার এরপরে জানালা খুললাম, বাইরে দেখলাম। দেখলাম সব ঠান্ডা শুনশান। কোন সাউন্ড নাই। তো আমার কাছে একটু খটকা লাগলো যে আসলে ব্যাপারটা কি? তো যাই হোক আমি আবার জানালাটা লক করে আবার আসলাম। তো এরপরে যেটা হলো আমার এখন স্পষ্ট মনে আছে। রাতের ১:৩০ বা ২:০০ টার দিকে সেই রাতেই আমার কাছে মনে হচ্ছিল বিড়াল যদি কান্নাকাটি করে, বিড়াল আছে না? বিড়াল, হ্যাঁ? জি, জি। বিড়াল যদি কান্নাকাটি করে মানে একটা করুণ সুরের মতো যে কান্নাকাটি যে করে, মানে খুবই করুণভাবে বিড়াল যখন কান্নাকাটি করে, এরকম সাউন্ড আসতেছে এবং সম্ভবত ২-৩ টা হবে।
একটা না, ২-৩টা বিড়াল একসাথে যদি কান্নাকাটি করে, তো আমার কেন জানি মানে আমার একটা অভ্যাস আছে ছোটবেলা থেকে যে আমাকে মানে যদি আমি কিছু ফিল করি তাহলে obviously আমাকে এটা দেখতে হবে। মানে in person, ঠিক আছে? তো যাই হোক, তো বিড়ালের সাউন্ডটা শুনে আমি আবার পর্দা সরালাম, জানালা খুললাম। সবকিছু নরমাল, কোনো বিড়াল নাই, কিছু নাই। আমি ভিতরে ফেড আপ হয়ে গেলাম। তো আমি ভাবলাম, "ধুরো, যা হয় হবে। আমি আজকে জানলা খুলে স্টাডি করব।" আমি একেবারে পর্দা-টর্দা সরায় দিলাম। জানলা খুলে ফেললাম। একদম জানলা ফাঁক করে ফেলছি। করে আমি আমার টেবিলে বসে স্টাডি করতেছি। করতে ভোর হয়ে গেছে। তারপর আলো ফুটে গেল, ঘুমায়ে গেলাম। তো ঐদিন মোটামুটি ডে 3 তে আর কিছু হয় নাই। এবার আসি ডে 4। ডে 4 এ আবার ৯ টা বাজে পড়াশোনা শুরু করলাম এশার নামাজটা শেষ করে। তারপরে যেটা হলো রাতের ১২:৩০ ১ টার দিকে আমার কাছে মনে হলো যে আমার যে জানালায় বিড়াল তার নখ দিয়ে বা কোনো কিছু তার ধারালো নখ দিয়ে একটা কাচের মধ্যে স্ক্র্যাচ করলে যেরকম একটা সাউন্ড হয় না? কিচ, 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 মানে মনে হচ্ছে কেউ নখ দিয়ে কাঁচটা একেবারে কেটে ফেলতেছে। ওকে? মানে ঘষা দিচ্ছে, এইভাবে ঘষা দিচ্ছে। স্ক্র্যাচ এরকম সাউন্ড করছে। হচ্ছে। স্ক্র্যাচ করতেছে, রাইট। তো আমি ভাবলাম যে কি ব্যাপার? গতকালকে আমি বিড়ালের কান্নাকাটি শুনলাম। তার আগের দিন আমি শুনলাম যে কেউ ইটা মারতেছে, ঢিল মারতেছে। মানে কেউ কি আমাকে ভয় দেখানোর জন্য এটা করতেছে? যাতে আমি পড়াশোনা ভালো না করি বা আমার রেজাল্ট যাতে ভালো না হয়। কারণ আমাদের ওখানে প্রচুর কনটেস্ট ছিল। কারণ ওখানে মানে প্রায় প্রতিটা নেশনের স্টুডেন্ট ছিল। আফ্রিকান ছিল, আমেরিকান ছিল, ল্যাটিন আমেরিকান ছিল, তারপর অস্ট্রেলিয়ান, ইউরোপিয়ান তো ছিল, হাঙ্গেরিয়ান, রোমানিয়ান বেশি ছিল। তো যাই হোক, আমি আবার জানালা খুললাম। এভরিথিং ওয়াজ নরমাল। তো যাই হোক, আমি ভাবলাম যে জানলাটা ক্লোজ করে দেই। কারণ আসলে তখন আসলে একটু গরমও ছিল। মানে গরম না, সরি, তখন মানে শীতটা শেষ, গরমটা আসতেছে। তো ভাবলাম যে যদি বাতাস-টাতাস আসে। তো যাই হোক, তো আমি জানলাটা খোলা রাখলাম। জানলাটা খুলে রেখে তো আমি স্টাডি মানে আবার শুরু করলাম। তো তারপরে আসলে যেটা হলো যে আমার কাছে মনে হলো হঠাৎ করে কিছু একটা আমার জানালার যে পর্দাটা সরায় ফেলতেছে আস্তে। কিছু একটা আমার জানালার পর্দা সরায় ফেলতেছে। তো তখনও কিন্তু আমার মাথায় অন্য কিছু নাই। ভয় পাওয়ার মতো কিছু বা কিছু। কারণ ওই যে বললাম, আমার মাথায় আমাকে রেজাল্ট ভালো করতে হবে। আমি আসছি এখানে ব্যারিস্টার হওয়ার জন্য। অনেক স্বপ্ন। তো আমি সাথে জানলা-টানলা লক করে তারপর পড়াশোনা করতে ঐদিন আর কিছু হয় নাই। তো এরপরে ডে 5 এ আসি। ডে 5 এ যেটা হলো, রাতে আবার সেইম ১২টা ১ টার সময় এইবার যেটা শুরু হলো, ৩-৪ টা বিড়াল যদি ফাইট করে বা চিল্লাচিল্লি করে, মানে ফাইটিং একটা ওয়েতে যদি চিল্লাচিল্লি করে, তখন যে অবস্থা হবে, এরকম একটা সাউন্ড শুরু হয়ে গেল। এবং মনে হচ্ছে বিড়ালগুলা আমার যে কাঁচের মধ্যে ধাবড়াধাবড়ি শুরু মানে 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 কেউ আছে না, কাঁচের উপরে ফুল ফোর্স এ যদি হিট করে, ঠিক আছে? কোন ছোট সাইজের কিছু, যেরকম একটা সাউন্ড হবে। মানে ভয় পাওয়ার মতোই। তো আমি অস্বীকার করব না যে সেদিন আমি ভয় পাই নাই। সেদিন আমি ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে আমি আস্তে করে তবুও কেন জানি একটু পর্দাটা সরালাম। পর্দাটা সরিয়ে একটু উঁকি দিলাম জানালাটা না খুলে। দেখলাম যে কিছু নাই। তো যখন আমি মাত্র পর্দাটা আবার আগের জায়গায় রেখে পিছনের দিকে ফিরলাম, তখনই ধুম করে একটা সাউন্ড হলো জানালার সাথে। তো এবার মনে হয় আমার সাহসের মানে স্টক শেষ হয়ে গেছে, ওকে? ততক্ষণে আমার মানে সাহসের স্টক শেষ। এবার আমি রুম-টুম ফেলে দৌড় দিছি। দৌড় দিয়ে বের হয়ে দোতলায়, আমার রুমটা তো ছিল টয়লেটের সাইডেই। তো দোতলায় আরো ৩ টা রুম ছিল। এবার আমি ওই রুমগুলাতে নক দেওয়া স্টার্ট করলাম। মানে খুব জোরে নক দেওয়া শুরু করলাম। তো প্রায় ৪-৫ মিনিট ধরে নক দিলাম, ধাক্কাধাক্কি করলাম। তো পরে আমি সিউর হলাম যে দোতলার রুমগুলাতে কেউ নাই। তার মানে দোতলায় আমি পুরা একা। এবার আমি হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নামলাম। নেমে এবার ফার্স্ট ফ্লোরে আসলাম। তো ফার্স্ট ফ্লোরে একটা লিভিং রুম ছিল। লিভিং রুমের সাইডে একটা মানে একটা বেডরুম ছিল। ওই বেডরুমটাতে নক দিলাম। ভাবলাম যে ওই ২ ভাই, বড় ২ ভাই মনে হয় এই রুমটাতে স্টাডি করতেছে। তো দেখলাম না, তারা তো এই রুমেও নাই। পরে আমি রিয়ালাইজ করলাম যে লিটারালি এত বড় একটা ডুপ্লেক্স বাসায় রাতে এখন আমি সম্পূর্ণ একা। এবার মানে আমার শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেল এবং কেন জানি আমার মনে হচ্ছে আমার পিঠে দিয়ে ঠান্ডা ঘাম বেয়ে যাচ্ছে। মানে I was literally sweating on that moment, okay? তো মানে আমার ঘাম ছুটে যাচ্ছে। তো
কিছু দোয়া জানতাম, যেমন সূরা নাস জানতাম, মানে যা জানতাম আছে না র্যান্ডমলি, আমি তো জি। দোয়া পড়া স্টার্ট করলাম। এবং আমার হাতে ফোন ছিল। তো আই ওয়াজ সো ফরচুনেট যে আমার কয়েকটা ফ্রেন্ড ছিল, যারা আমার ব্যাচমেট ছিল, আমার সাথে ল পড়তো। তারা ইংলিশ ছিল। তো তার মধ্যে একটা ছেলে ছিল, ওর নাম ছিল জেমস উড। হ্যাঁ? ওর বাবা-মার একমাত্র ছেলে। ওরা ৩ বোন, ১ ভাই। ও আমার সাথে ল পড়তো। ওর বাবা ছিল ইংলিশ ব্যারিস্টার ছিল। ওরা ব্রিস্টলে থাকতো। কার্ডিফ থেকে ব্রিস্টলের ডিসট্যান্স অ্যারাউন্ড 40 মিনিট। তো জেমস থাকতো ডরমেন্টরিতে। কারণ ঐসব দেশগুলাতে আসলে ডর্ম গুলা কোয়াইট এক্সপেনসিভ। মানে এফোর্ড করা যায় না। ওকে? তো ওরা তো রিচ। তো ও ডর্মে থাকতো। তো আমি কেন জানি রাতের তখন প্রায় ১:৩০ ২টা জেমসকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে, "ভাই শোনো, আমার তো বাসায় কি জানি হচ্ছে। তুমি আমাকে একটু হেল্প করো। তুমি কি ডর্মে আছো না ব্রিস্টলে আছো এই ছুটিতে?" কারণ তখন তো আমাদের এক্সাম হবে। তো ফরচুনেটলি যে জেমস তখন ডর্মে ছিল। তো বলল যে, "রিফাত তুমি ওখানে স্টে করো। I'll be there within 5 to 10 minutes." তো যাই হোক, তারপর যেটা হলো 5 to 10 মিনিটস এর মধ্যে জেমস চলে আসলো। আর ওর সাথে দেখলাম প্রায় ৪-৫ টা সাদা ছেলেও ছিল। ওর ফ্রেন্ড-ট্রেন্ড হবে আরকি। ওরা সব ইংলিশই ছিল। বাট সবাইকে আমি চিনতাম না। আমি জেমসকে চিনতাম। আমার ব্যাচমেট ছিল সেইজন্য। তো যাই হোক, জেমস আসলো। তারপর আমি জেমসকে সংক্ষেপে বললাম যে, "এই এত বড় একটা বাসায় আমি রাতের বেলা টোটালি একা। আমার সাথে ২ জন বড় ভাই থাকে। তো ওরা প্রিটেন্ড করে যে ওরা এখন বাসায় বসে স্টাডি করতেছে। কিন্তু দেখো অ্যাপারেন্টলি তারা কেউ নাই বাসায়। এবং আমার যে রুমটা, সেই রুমে না একটা জানালা আছে, একটাই জানালা। ওই জানালায় কি যেন ব্যাপার হচ্ছে। কখনো বিড়াল ডাকতেছে, বিড়াল খামচি মারতেছে, ইটা মারতেছে কেউ বাইরে থেকে।" তো ওরা যেটা করলো, ওরা ৪-৫ জন ছেলে ছিল। ওরা বলল যে, "আচ্ছা আসো আমরা একটু ব্যাকইয়ার্ডটা চেক করি।" কারণ অনেক সময় হতে পারে ব্যাকইয়ার্ড দিয়ে কেউ যদি ট্রেসপাস করে-টোরে এসে পড়ে, চোর-টোর এসে পড়ে। তো ওরা ওদের হাতে মানে আমাদের বাসায় মানে আমরা ক্রিকেট-টিকেট খেলতাম। আমাদের ইউনিভার্সিটির ট্রি ফরেস্ট ক্যাম্পাসে ৩ টা বড় খেলার মানে ক্রিকেট ফিল্ড ছিল। ২ টা ক্রিকেট ফিল্ড ছিল, একটা তোমার ফুটবল আর রাগবি ফিল্ড ছিল। তো আমরা ক্রিকেট খেলতাম। যদিও আমি তেমন একটা ভালো তো খেলতাম না। তো যাক হোয়াটএভার লুজার ছিলাম। তো যাই হোক, তো ওরা করল কি, ওরা তো হোয়াইট, ওরা ব্রিটিশ। তো ওরা হাতে ৩-৪ টা করে স্ট্যাম্প নিল। বড় ক্রিকেটের স্ট্যাম্প। চোর ধরবে। মানে ওরা সিউর চোর আসছে বাসায়, ব্যাকইয়ার্ডে চোর লুকায় আছে। তো আমি আমার টর্চ লাইট আনলাম। কেউ ক্রিকেট ব্যাট হাতে নিল। কেউ ইভেন যে রাগবির বল আছে ওইটাও হাতে নিছে। বল দিয়ে নাকি চোর পিটাবে। তো যাই হোক হোয়াটএভার যার যেটা। তো আমরা আ রান্নাঘরের জানালাটা মানে দরজাটা খুললাম। রান্নাঘরের দরজা দিয়ে মানে ব্যাকইয়ার্ডে যেতে হয়। তো দরজাটা খুলে মানে রান্নাঘরের গেটটা খুললেই তার ঠিক উপরে আমার জানালাটা দোতলায়। আর তার বাম দিক দিয়ে সোজা গেলে ব্যাকইয়ার্ড। তো ব্যাকইয়ার্ডে আমরা লাইট দিলাম। আমরা ৫-৬ জন ছেলে মিলে সার্চ করলাম। দেখলাম যে ব্যাকইয়ার্ডে কেউ নাই। তখন জেমস বলল যে, "আচ্ছা চলো আমরা একটু লিভিং রুমে যাই।" তখন আমরা সবাই লিভিং রুমে বসলাম। তো ওদের সাথে বিয়ার-টিয়ার ছিল। তো আমি তো এগুলা কখনো খেতাম না আসলে। তো ওরা বিয়ার-টিয়ার খুলল, খুলে বলল যে, "আচ্ছা রিফাত, আ তুমি এই বাসাটার ব্যাপারে কতটুকু জানো? বা এই ইউনিভার্সিটিটার ব্যাপারে কতটুকু জানো?" তো আমি বললাম যে, "দেখো ভাই, আমি তো এরকম আসছি। আমার তো কোনো রিলেটিভস নাই, কোনো রেফারেন্স নাই। তো আমি randomly রাস্তায় হাঁটতেছিলাম। ২ টা আমাদের যে কমিউনিটি, বাঙালি কমিউনিটির ২ টা ভাই আমাকে নিয়ে আসছে। আমি উঠে পড়ছি।" তখন জেমস বলল যে, "তুমি কি জানো? আমার বাবাও কিন্তু এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। আর আমার বাবা বলেছে যে এই ইউনিভার্সিটিটার বয়স হচ্ছে অ্যারাউন্ড 200 to 300 ইয়ার্স। আর একসময় এটা ছিল একটা মাইনিং স্কুল অ্যান্ড কলেজ। মানে যারা মাইনার ছিল, মানে খনি শ্রমিক ছিল। মানে ওখানে আগে একটা কয়লার খনি ছিল আশেপাশে। তো ওই কয়লার খনির শ্রমিক যারা ছিল, তাদের ছেলেমেয়েরা এই কলেজ বা ইউনিভার্সিটিতে স্টাডি করত। আর ওরা এই বাসাগুলাতে থাকতো। আর আমাদের এই লাইনে কিংস স্ট্রিটে যে বাসাগুলা, এই বাসাগুলার বয়স হচ্ছে প্রায় 400 থেকে 500 ইয়ার্স এর মতো। তখন আমাকে ও দেখালো যে, "এই দেখো এইখানে একটা চুল্লি মানে একটা চিমনি আছে।" চিমনি হচ্ছে কি আগেরকার দিনের যে ফায়ার প্লেস গুলা যেখানে আগুন জ্বালিয়ে বাসাটা গরম রাখা হতো। হ্যাঁ? তখন ও আমাকে ফায়ার প্লেসটা দেখালো যে, "দেখো এখানে একটা ফলস দিয়ে এটা ঢেকে দেওয়া হয়েছে। এই দেখো ভিতরে ফায়ার প্লেস আছে।" তো আমি দেখলাম ভিতরে ফায়ার প্লেস। তো আমাকে জেমস বলল যে, "সূর্য ওঠার আগ পর্যন্ত আমি তোমার সাথে থাকি। ফার্দার যদি কোন হেল্প হয় মানে হেল্প লাগে, ফোন হাতে রাখবা, ফোন দিবা, আমরা চলে আসবো। আমরা তোমার সাথে আছি।" তো আমি একটু সাহস পেয়ে গেলাম যে, ওকে ফাইন কেউ তো আমার সাথে আছে। তো যাই হোক এর পরের দিন আমি ভাইয়াদের সাথে ডিনারে খেতে বসলাম।
তো সেদিন কেন জানি আমার মাথায় আসলো যে আমি ওদেরকে জিজ্ঞেস করে দেখি তো ওরা কি বলে। তাই আমি বললাম যে, "ভাইয়া, গতকালকে কি আপনারা বাসায় ছিলেন?" তো বলল, "হ্যাঁ, আমরা তো বাসায় বসে, বসে স্টাডি করতেছিলাম।" তো তখন আমি বুঝলাম যে they are lying to me. তারা আমার সাথে মিথ্যা কথা বলছে আসলে। তো তখন আমি বুঝলাম যে তারা হয়তো আমার কাছ থেকে কিছু একটা হাইড করছে। ঠিক আছে? তো আমি বললাম যে, "আচ্ছা ভাইয়া, আপনারা তাহলে বাসায় ছিলেন। বাসায় বসে আপনারা স্টাডি করছিলেন, তাই না?" বলে, "হ্যাঁ।" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে তাহলে। তো ভাইয়া, যদি রাতে আমার কিছু দরকার হয়, তাহলে আমি আপনাদেরকে নক দিব।" তো তখন দেখলাম যে ২ টা বড় ভাই ছিল, ওরা একটু সারপ্রাইজড হয়ে গেল। যখন আমি বললাম যে, "যদি আমার কিছু রাতে দরকার হয় আমি নক দিব।" তো বলল যে, "না আসলে আমরা তো তখন ওরা কথাটা চেঞ্জ করে ফেলল যে, "না আসলে আমরা মাঝে, মাঝে আবার পড়াশোনা করতে, করতে ডেট স্লিপেও চলে যাই।" তো আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়।" তো যাই হোক, তো ওইটা ছিল ডে 6, হুম? তো আমি আবার পড়াশোনা শুরু করলাম। তবে আজকে আমি একটু ভয়ে, ভয়ে আছি যে আল্লাহ মাফ করুক, আজকে জানি কি হয়। তো আমি পড়াশোনা করলাম, রাতের ১২টা বাজলো, ১২:৩০ বাজলো, ১টা বাজলো। কি ব্যাপার? আজকে কিছু হয় না। তো I was quite happy যে আলহামদুলিল্লাহ, যেটা এখানে ছিল এটা তাহলে চলে গেছে। তাহলে আলহামদুলিল্লাহ, এখানে আর কোন সমস্যা নাই। তো আজকে তো আমি রিল্যাক্সড হয়ে গেলাম খুব বেশি। তো রিল্যাক্সড হয়ে তারপর আমি পড়াশোনা করে-টরে ২ টার দিকে দেখলাম যে আমার একটু ঝিমানি আসতেছে, ঘুম ধরে গেছে। তো আমি আস্তে, আস্তে খাটের দিকে চলে গেলাম। লাইট অফ করলাম রুমের, খাটে শুলাম। তো তোমাকে ভাই আমি একটু আগে ১ম এ বলেছিলাম যে ওই দেশের বাসাবাড়িগুলা তোমার প্লাইং উড এর। তুমি যদি হাঁটাহাঁটি করো, ক্যাঁচ-কচ সাউন্ড হবে। তোমার পায়ের ফুটস্টেপ এর একটা সাউন্ড হবে। তো যাই হোক, আ আমি শুলাম, ঠিক যেমন লাইট আমরা ওই অফ। ক্লাস 5 থেকে একটা গল্প করেছিলাম, সেই গল্পের মতো যে পায়ের জুতার সাথে একটা কাঁধ লেগে থাকে, এই কাঁধের সাউন্ডটা ওইরকম একটা সাউন্ড হয়। সাউন্ড হচ্ছে। তো এটা আরকি। তো যেটা হলো তারপর, আ যেটা হলো যে আমি তো শোয়ার জন্য চলে গেলাম যে ঘুমাবো এখন। আজকে আমি খুব রিল্যাক্সড। আজকে কোন বিড়ালও আঁচড় দিতে আসে নাই। আজকে কেউ নুড়ি পাথরও আর মারে নাই। কিছুই হয় নাই। ঠিক আছে? সো যেটা হলো তারপরে যেটা হলো যে আমি শোয়ার জন্য চলে গেলাম। তো আমার কাছে যখন একটু ঘুমটা একটু গাঢ় হয়ে আসলো, আমার কাছে মনে হচ্ছিল যে কেউ একজন জানালা থেকে একটা সাউন্ড, পায়ে হাঁটার একটা সাউন্ড, কিন্তু আমি কিছু দেখছি না। মানে কিছুই দেখা যাচ্ছে না। কোনো অবয়ব, কোনো শেপ কিছুই দেখা যাচ্ছে না। কচকচ করে হেঁটে, হেঁটে আস্তে, আস্তে সে এমন একটা জায়গায় দাঁড়ালো, যেই জায়গাটার উম বাম দিকে হচ্ছে আমার বেড, যেখানে আমি শুয়ে আছি। আর ডান দিকে হচ্ছে আমার পড়ার টেবল। তো ততক্ষণে আমি এই সাউন্ডে, প্রায় ৩-৪ টা ফুটস্টেপের সাউন্ডে আমি মোটামুটি জেগে যাই। তো মোটামুটি জেগে যাই। তো আমি চাচ্ছিলাম দেখি কি হয়। তারপরে হঠাৎ করে ফুটস্টেপটা থেমে গেল। তারপরে দেখলাম স্টেপটা আস্তে, আস্তে আমি যেখানে শুয়ে আছি আমার খাটে, সেই দিকে আস্তে, আস্তে সে আসতেছে। আস্তে, আস্তে তার সাউন্ডটা আমার বেডের দিকে আসতেছে। তো আমি যেটা ভাবলাম, ততক্ষণে আমি মোটামুটি মেন্টালি ভাবলাম যে যেটাই হোক আমি সারেন্ডার করব না। I will going to fight. আর ওই দেশে তো প্রচুর ঠান্ডা। আমরা তো ভারী যে লেপ আছে, লেপ গায়ে দিয়ে আমরা ঘুমাই। তো আমি ভাবলাম যে যেটাই আসুক আমি আমার লেপটা ছুঁড়ে মারবো। ঠিক আছে? যেদিক থেকে সাউন্ড আসতেছে ওইদিকে। এটা আমি ভিতরে, ভিতরে ভাবতেছি অন দ্যা টাইম। ওকে? তো যাই হোক, তো একটা কথা বলি, ওই দেশের খাটগুলাতে যে জাজিম গুলা বা ফোম গুলা থাকে, ফোম গুলা হচ্ছে মিনিমাম ধরো ৬ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি। এটা ঠিক আরকি। একদম মানে হ্যাঁ, অনেক পারফেক্ট। মোটা। ঠিক আছে? ফোম গুলা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো কোনো একটা কিছু জাজিমের যে ফোম গুলা থাকে খাটের মধ্যে সেগুলা ৬-৭ ইঞ্চি, এটা মোটা। তো কিছু একটা মনে হলো খাটে উঠলো এবং ফোমটা পুরা দেবে গেল। মানে খুবই স্ট্রেঞ্জ ওয়েতে ফোমটা পুরাই দেবে গেল। তো এবং আমি স্পষ্ট দেখতেছি যে ফোম দেবে গেছে। ওকে? এবং এরপরে যদি মানে কিছু একটা হয়, এবার সে আমার উপরে ধরবে বা আমাকে অ্যাটাক করবে বা কিছু। তো আমি আর ওয়েট না করে এবার সম্ভবত খুব স্পিডে আমি লাফ দিয়ে উঠলাম। লাফ দিয়ে উঠে যেখানে দেবে আছে, সেই জায়গায় কম্বলটা ছুঁড়ে মারলাম এবার। ঠিক আছে? তো এইবার আমি জীবনে যেটা এক্সপেরিয়েন্স করলাম বা দেখলাম আবছা আলোতে, কারণ কম্বলটা পুরা সাদা ছিল। কিছু একটা
কোনো একটা অবয়বে কম্বলটা ৩ থেকে ৪ সেকেন্ডের মতো আটকায় গেল আরকি। আটকে থাকলো। এবং যেই অবয়বটার উপরে কম্বলটা আটকে গেল, এই অবয়বটা হবে ধরো তোমার অ্যারাউন্ড ধরো ৭ থেকে ৭.৫ ফিট লম্বা হবে। আর চওড়ায় কমপক্ষে ধরো ৪ ফিটের মতো চওড়া হবে। হিউজ, অনেক বড়, অনেক মোটা এটা। অনেক মোটা একটা কিছুতে কম্বলটা আটকায় গেল এবং ৩ থেকে ৪ সেকেন্ডের মধ্যে কিছু একটা ভ্যানিশ হয়ে গেল। ঠিক আছে? কম্বলটা আবার এই পড়ে গেল আরকি। ঠিক আছে? সাথে ইনস্ট্যান্ট। মানে উইথিন 3 to 4 সেকেন্ড। আফটার 3 to 4 সেকেন্ড কম্বলটা আটকে থেকে পড়ে গেল। এই আর কোন সাউন্ড নাই। তো আমি মোটামুটি যা দেখলাম সেটা তো দেখার জন্য মোটেও আমি রেডি ছিলাম না। তো আমি এবার আর কিছু না করে তাড়াতাড়ি দৌড় দিয়ে হাতে ফোনটা নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমি আমার ওই ফ্রেন্ডকে ফোন দিলাম যে, "আমাকে বাঁচাও। আমি তো আজকে দেখে ফেলছি কিছু একটা।" তো ওরাও আবার 5 to 10 মিনিটস এর মধ্যেই দৌড়-টোড় দিয়ে ওরা চলে আসলো। ওরা চলে আসলো এখানে, আমার বাসাটায় চলে আসলো। বাসায় চলে আসার পরে ওরা আমাকে বলল আম যে, "তুমি ভয় পেও না। ঠিক আছে? তোমার ভয় পাওয়ার দরকার নাই। তো আমরা দেখতেছি ব্যাপারটা। আমরা তোমার সাথে আছি।" তো তখন আমাকে জেমস বলল যে, "রিফাত, এইখানে তো ব্যাপারটা সুবিধার না। আচ্ছা তুমি কত টাকা ভাড়া দাও এই বাসায়?" তো আমি বললাম যে, "এই বাসার ভাড়া তো আমি মান্থলি 110 যে পাউন্ড এর মতো দেই। আর ইউটিলিটি সহ 130 পাউন্ড এর মতো যায়।" তখন ওরা দেখলাম খুব অবাক হয়ে গেল। তখন আমাকে জেমস বলল যে, "তুমি কি জানো আমরা যে ডর্মে থাকি আমাদের ডর্মের ভাড়া কত?" আমাদের ডর্মের ভাড়া হচ্ছে মান্থলি 800 পাউন্ড। তো যদি এই বাসাবাড়িগুলা ডর্মের থেকে চিপও হয়, তো ডেফিনিটলি আশেপাশের এই বাসাগুলার ভাড়া হবে মান্থলি 600 পাউন্ড করে। তো হোয়াট দ্য হেল! তোমার রুমের ভাড়া কিভাবে 110 বা 30 পাউন্ড হয়? দ্যাটস ইম্পসিবল। তার মানে ডেফিনিটলি দেয়ার আর সামথিং ভেরি, ভেরি রং উইথ দিস হাউস। সো ইউ শুড মুভ অন। ওকে? তো আমি বললাম যে, "দেখো আমি আজকে ডিনারের টেবিলে আমার ওই ২ ভাইয়াকে বলেছিলাম যে, 'আপনারা কি রাতে থাকেন কিনা?' অ্যান্ড লিটারালি they lied to me. They told me that they're going to stay over library for their they were going to stay in this house for their study. কারণ তাদের অ্যাসাইনমেন্ট আছে। তো তারা নাকি বাসায় থাকে বাট তারা নাই বাসায়। ইভেন আমরা গেটগুলো আবার নক করলাম, কেউ নাই বাসায়। তো তখন আমাকে আমার ফ্রেন্ড বলল যে, "ডেফিনিটলি এইটার পিছনে কোনো একটা স্টোরি আছে। ডেফিনিটলি এটার পেছনে কোনো একটা স্টোরি আছে। তো ঠিক আছে আমরা একটা কাজ করব। তারা সম্ভবত যখন তোমার সাথে ডিনার করে, ডিনার শেষ করে তারা বের হয়ে যায়। ঠিক আছে? তারা কোনো একটা জায়গায় চলে যায়। রাতের বেলা কেউ থাকে না। আর তুমি হয়তো এই বাসার কোনো স্টোরি আছে যেটা তুমি জানো না। তো যার জন্য তোমার সাথে ওরা কেউ এটা শেয়ার করেও নাই। কারণ অনেক সময় অনেক বাসাবাড়ি থাকে আমাদের ইউকে তে যেগুলো হন্টেড। খুবই হন্টেড এগুলা। তো তোমার এই বাসাতে তুমি যেটা বললা যে একটা ব্ল্যাঙ্কেট, অনেক মোটা একটা ব্ল্যাঙ্কেট, কোনো একটা স্ট্রাকচার এর সাথে প্রায় 3 to 4 সেকেন্ড এটা আটকে ছিল। সো ডেফিনিটলি কিছু একটা ছিল এখানে। সো আমি বললাম যে, "ওকে ফাইন দেন হোয়াট টু ডু?" তখন ওরা বলল যে, "একটা কাজ করি, কালকে যখন ডিনার হয়ে যাবে, ডিনারের পরে আমরা যতজন আছি ডর্মে এখন ছুটির মধ্যে, আমরা আশেপাশে তোমার বাসার আশেপাশে আমরা স্টে করব এবং যদি ওরা বাসা থেকে বের হয়ে যেতে চায়, আমরা ওদেরকে ধরব এবং আমরা ওদেরকে ফোর্স করব রাতের বেলা বাসায় থাকতে। দেন সবকিছু বের হয়ে আসবে। আর ওরা যদি আমাদেরকে ব্ল্যাকমেইল করে যে, উইল গোইং টু টেলিফোন, উইল গোইং টু কল দ্য পুলিশ, উইল গোইং টু কল টু দ্য ইমার্জেন্সি সার্ভিস, দেন আমরা বলব যে, ওকে ফাইন, দেন গো অ্যাহেড, উইল গোইং টু কনফ্রন্ট দ্যাট।" ওকে? সো যাই হোক, তো যেটা হলো অ্যাজ ইউজুয়াল অন ডে 7 সো আমরা ডিনার শেষ করলাম। ডিনার শেষ করে আমরা অ্যাজ ইউজুয়াল আমি আমার রুমে গেলাম। ভাইয়ারা কোথায় গেল জানি না। সো আফটার 15 to 20 মিনিট আমি শুনতে পাচ্ছি যে আমার বাসার বাহিরে, মেইন গেটের বাহিরে খুব হৈ হুল্লোড় হচ্ছে। সো আমি দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে মেইন গেট খুলে দেখলাম যে ওই যে ২ টা ভাইয়া তারা ব্যাগ আছে তাদের সাথে। ব্যাগ নিয়ে বের হতে যাচ্ছিল। আর ওই যে আমার ফ্রেন্ডসরা, ওরা প্রায় ঐদিন ১০ থেকে ১২ জনের মতো আসছে। ওরা ওই ২ টা ভাইয়াকে ধরছে। ধরে বলছে যে, "না, আ আপনারা আজকে রাতে বাসায়ই থাকবেন।" আমার ফ্রেন্ডও বাসায় আছে। আম এরকম। তো ১ম এ তারা খুব থ্রেট দিল যে, "না, আমরা পুলিশে কল দিব।" মানে জেমস আমাকে অ্যাজ ইউজুয়াল যেটা জানিয়েছিল যে ওরা থ্রেট দিবে, ভয় দেখাবে। তো ওরা ১ম এ অনেক থ্রেট দিল যে, "We'll going to call police, we'll going to call him, call her, blah, blah, blah." তো আল্টিমেটলি কিছুক্ষণ পরে ওদের ফেস গুলা দেখলাম খুব সাদা হয়ে গেছে। আর ওদের ফেসের অবস্থা এমন হয়ে গেল as if they are too much scared of something.
তো যাই হোক ওদেরকে আমার ফ্রেন্ডরা ধরে টরে লিভিং রুমে আনলো এনে বসালো বসিয়ে বলল যে আজকে রাতে আপনারা বাসায় থাকবেন। তো তখন ওই ২ ভাইয়ের মধ্যে যে সবচেয়ে সিনিয়র সে অনেকটা সারেন্ডার করার মতন অবস্থায় বলল যে, "আসলে রাতের বেলা এখানে আমাদের কারো পক্ষেই এই বাসায় থাকা সম্ভব না।" তখন আমি বললাম যে, "Seriously? Then why you kept me in this house?" তখন আমাকে ওরা বলল যে, "আসলে তুমি কিছু জানো না। আর এটা যদি কারো সাথে আমরা শেয়ার করি, তাহলে আসলে এখানে কোনো ভাড়াটিয়া আসবে না। সো যাতে কোনো ব্যাড রেপুটেশন না হয়, সেজন্য আসলে আমরা এই কাজটা এটা আমরা করেছি।" তো আমি বললাম যে, "আচ্ছা ওকে ফাইন। নাও would you mind to tell me what really happened in this house?" তখন ওরা বলল যে, তখন ওরা আমাদেরকে প্রায় ১০ থেকে ১২ বছর আগে নিয়ে গেল। সেটা ছিল ২০০০ বা ২০০২ সাল। ওরা প্রায় ৪-৫ টা ফ্রেন্ড, ওই বড় ভাইয়েরা ৪-৫ টা ফ্রেন্ড ১ম এ এই বাসাটায় উঠে। তার মধ্যে আমি যে রুমটাতে উঠি, সেই রুমটাতে একটা বাংলাদেশী হিন্দু একটা ছেলে উঠে। ছেলেটার নাম আমাকে বলেছিল, নামটা বলা সম্ভব না। তো ওই ছেলেটা উঠে ওই রুমে। তো ওই ছেলেটার সাথে ওই আমাদের ইউনিভার্সিটিরই ইন্ডিয়ান একটা বাঙালি মেয়ের সাথে রিলেশন হয়। তো ওদের বিয়ে করার কথা ছিল। ঠিক আছে? ওদের বিয়ে করার কথা ছিল। তো ওই মেয়েটা ওরা ডিসাইড করে যে ওরা ওখানে বিয়ে করবে। ব্যাক দেন 2000 or 2002 তো ওরা ডিসাইড করে যে ওরা এখানে বিয়ে করবে। বিয়ে করে ওরা ফ্যামিলি সংসারের মতো থাকবে, হাসব্যান্ড ওয়াইফ হয়ে থাকবে। তো ছেলেটা নাকি মেয়েটাকে রুমে রেখে ছেলেটা চলে যায় তোমার মেইন যে শহরে কিছু শপিং-টপিং এর জন্য। যেমন মেয়েটার জন্য সে একটা শাড়ি কিনবে বা আছে না অনেক কিছু যে দেয় বা কিনে। তো ছেলেটা বাসায় ফিরে দেখে যে খাটের মধ্যে মেয়েটার গলা কাটা ডেড বডি পড়ে আছে। ঠিক আছে? সো তখন ছেলেটা পুলিশে ফোন দেয়। পুলিশ আসে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কোনো ক্লু ছিল না। মেয়েটাকে কে মারলো? মেয়েটা কিভাবে মারা গেল? কিচ্ছুই জানা যায় না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এর পরের দিনই ওই ছেলেটার গলাকাটা ডেড বডি পাওয়া যায় আমার যেই জানালাটায় সমস্যা হচ্ছিল, ওই জানালাটার ঠিক নিচে। ঠিক আছে? যেখানে কেউ ডাকতো বা বিড়াল কান্নাকাটি করত। তো এইভাবে ব্যাক টু ব্যাক ২ দিন ২ জনের গলা কাটা ডেড বডি পাওয়া যায় ওখানে। ঠিক আছে? সো কিভাবে ওরা মারা গেল বা কিভাবে এটা হলো, আ এটা আজ পর্যন্ত কেউ জানে না। আর এরপরে থেকেই নাকি এই বাসাটাতে এবং মানে স্পেসিফিকলি ওই রুমটাতে, যে রুমটাতে আমি ছিলাম, এই রুমটাতে নাকি কেউ থাকতে আর পারত না। আর এরপরে নাকি আরো ২-৩ জন ভাড়াটিয়া আসছিল, স্টুডেন্ট আসছিল ওই রুমটাতে থাকার জন্য। কিন্তু কেউই নাকি ২ থেকে ৩ দিনের বেশি আসলে থাকতে আর পারে নাই। আবার অনেকে নাকি কেউ বোবাও হয়ে গিয়েছিল। ঠিক আছে? কিন্তু এগুলা রিভিল হয় নাই। এবং আমি নাকি one and only person ফার্স্ট পারসন or লাস্ট পারসন যে নাকি ওই রুমটাতে সবচেয়ে লংগেস্ট টাইম ধরে আছি। তখন আমার প্রায় ৭ থেকে ৮ মাস হয়ে গেছে আমি আছি। তো তখন আমি সব স্টোরি শুনলাম। তখন আমি বললাম যে, "আসলে ভাইয়ারা দেখেন, আমার কাছে তো এত টাকা নাই। এত টাকা দিয়ে এফোর্ড করে আমি অন্য একটা বাসায় এখন উঠে যাবো। সো নাও টেল মি হোয়াট টু ডু? আমার এখন কি করা উচিত?" তো বলল যে, "এক কাজ করো, সারাদিন এখানে থাকবা। তবে রাতের ১২টা থেকে ভোর হওয়ার আগ পর্যন্ত ওই রুমটায় তুমি থাকবা না। এই বাসাটায় থাকবা না। এই বাসায় থাকা যাবে না।" তো তখন কি করব? তো আমাদের ইউনিভার্সিটি লাইব্রেরি ছিল H ব্লকে। তো ওইটা ফুল একটা ৮ তলা বা ১০ তলা বিল্ডিং ছিল প্রায় ১০,০০০ থেকে ১২,০০০ স্কয়ার ফিটের। হিউজ লাইব্রেরি, ল লাইব্রেরি যেটা 24 আওয়ার্স ওপেন থাকে ফর স্টুডেন্টস অ্যান্ড ফর টিচার্স অ্যাজ ওয়েল। সো আমি যেটা করতাম এর পরে থেকে ১২টা থেকে আমি ১১টা ১১:৩০ টায় বাসা থেকে বের হয়ে যেতাম খাওয়া-দাওয়া সবকিছু সেরে এবং আবার যখন সূর্য উঠতো, সূর্য উঠার পরে আমি বাসায় আসতাম। ঠিক আছে? আর ওই বাসাটাতে আমি ২০১৪ সালের তোমার সেপ্টেম্বরের ২১ তারিখ পর্যন্ত ছিলাম। আমার আ টোটালি ব্যাচেলর শেষ হওয়ার আগ পর্যন্ত আমি ওই বাসাটাতেই ছিলাম। এরপরে আমি তোমার কার্ডিফ মেইন যে সিটিটা ওখানে আমি চলে যাই। কারণ আমাদের কল টু দ্য বার এর অফার আসে। কেউ এটা 2nd ইয়ারে পেয়ে যায়, কেউ ফাইনাল ইয়ারে পেয়ে যায়। সো I was fortunate যে আমি 2nd ইয়ারেই ইউনিভার্সিটি অফ কার্ডিফের কল টু দ্য বার এর অফার লেটারটা পেয়ে যাই। আমার অফার চলে আসে, প্লেসমেন্ট চলে আসে। সো আমি মুভ অন করি আফটার সেপ্টেম্বর 21 of 2014 তো
তারপরে মোটামুটি আর কোনো প্রবলেম হয় নাই। তবে এখানে কিছু জিনিস আমি একটু স্কিপ করে গিয়েছি। যখন আমি রাতের বেলা জব করতে যেতাম, তো আমি যখন ভোরবেলা বা সকালবেলা জব থেকে ফিরে আসতাম আমার রুমে, আমি সবসময় দেখতাম আমার একটা ল্যাপটপ ছিল। এটা মনে হয় Core i7 এর হোয়াইট কালারের একটা Toshiba একটা ল্যাপটপ ছিল। ওখানে ক্রিসমাসে সেল দেয়। সো ক্রিসমাসের ওই সেলটার জন্য আই ওয়াজ এবল টু এফোর্ড দ্যাট। খুবই দামি এমনি, কিন্তু তখন মনে হয় 60% সেলে ছিল। সো যাই হোক, তখন ওই সেলটার জন্য আমি ল্যাপটপটা আমি কিনি, যেটা একেবারে হোয়াইট কালারের ছিল। তো আমি সবসময় দেখতাম ওই ল্যাপটপের উপরে মিনিমাম 3 থেকে 3.5 হাত লম্বা মেয়েদের মাথার চুল থাকতো, একটা করে পড়ে থাকতো অলওয়েজ। কিন্তু আমি কিন্তু আমার রুমটা টোটালি লক করে আমি কিন্তু চলে যেতাম। কিন্তু যখনই আমি সকালবেলা জব টব শেষ করে ভোরবেলা বাসায় আসতাম, আমি দেখতাম যে প্রতিদিন একটা করে চুল থাকতো, এবং ওই একটা জায়গাতেই থাকতো, একটা ফিক্সড জায়গায় ল্যাপটপের উপরে শোয়ানো থাকতো, অ্যাজ ইফ চুলটা কেউ সুন্দরভাবে সাজিয়ে রেখে চলে গেছে। সো আমি খুব নার্ভাস থাকতাম যে কারোর সাথে যেটা শেয়ার করব, কে না কে আবার কি খারাপ ভাবে যে তোমরা ছেলে মানুষরা ব্যাচেলাররা থাকো একটা রুম শেয়ার করে, একটা হাউস শেয়ার করে, তো এখানে মেয়েদের চুল কোত্থেকে আসবে। আবার ভাবতাম যে কেউ হয়তো খারাপ ভাবে এটা দেখবে। সো আসলে এটা যে শেয়ার করার মতন অবস্থা ছিল না। সো আমি ফিল করি যে আসলে আহ এগুলা সবকিছু রিলেটেড ছিল এগুলোর সাথে। সো আলহামদুলিল্লাহ, যখন আমি আসলে এই কার্ডিফ মেইন সিটিতে চলে আসি ইউনিভার্সিটি অফ কার্ডিফের জন্য, তখন আসলে আমার সাথে আর কিছু হয় না। আর আরো কিছু এক্সপেরিয়েন্স আছে। এটা আহ এটা আজকে সময় হবে আর আর বলা যাবে? আমরা একটু চেক করে নিই। আচ্ছা, যদি সময় না হয় ইটস ওকে। আম, আমরা তাহলে অন্য কোনো একদিন এগুলো শেয়ার করব। তবে হ্যাঁ, একটা কথা ভাইয়া তোমাদের সবাইকে বলতে পারি, পুরো ইউনাইটেড কিংডমের বড় বড় টাউন গুলা সিটি গুলা আসলে হয়েছে গ্রেভিয়ার্ডের উপরে। আর কিছু কিছু সিটিজ আছে খুবই ফেমাস, যেমন কেন্ট। কেন্ট সিটিটা হয়েছিল টোটালি গ্রেভিয়ার্ডের উপরে, বিকজ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অ্যাডলফ হিটলার টোটালি বম্বিং করে এই কেন্ট শহরের যত মানুষজন ছিল সবাইকে ও মেরে ফেলেছিল। সো এরপরে কেন্ট শহরটা খুব হন্টেড হয়ে যায়, এবং এটা নিয়ে আমার একটা ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স আছে। যদি আল্লাহ বাঁচায় রাখে, নেক্সট একদিন আমি শেয়ার করব। সেই আর কি। সো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আস্ক করতে পারো, হ্যাঁ। আমরা একটু কমেন্ট পড়ে নিই, কিছু কমেন্ট। হ্যাঁ, শিওর। এখানে ছিল আইন সুলতানা, একজন ফ্রেন্ড, সে লিখেছিল যাই হোক। তারপর ফেরারি মাহি, ওএমজি কি বলো, সে হয়তো কিছুটা ভয় পেয়ে গেছিল। যাক ভাইয়া, কমেন্ট সেকশনে খুব বেশি কমেন্ট নেই, তবে কি যা আছে আমরা একটু স্কিপ করে যাই। কিছু কথা হচ্ছে, ইউনাইটেড কিংডমে সবাই, প্রত্যেকটা মানুষ বা আমাদের এই যে যখন আসি, যখন আমরা বুঝতে শিখি ছোটা নিজেদের ক্যারিয়ার সম্পর্কে, ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে, অনেকের অ্যাম্বিশন থাকে অ্যাব্রোডে যাবো, অ্যাব্রোড গিয়ে পড়ালেখা করবো কিংবা, তো যেমন আমার নিজের একটা প্যাশন, বা আমার অনেক ফ্রেন্ডেরও প্যাশন আছে, ইউনাইটেড কিংডমে যাবে, তারা ল পড়বে কিংবা তারা ফিজিক্সে পড়বে, তারা অনেকে অনেক ধরনের স্বপ্ন। তো প্রত্যেকটা মানুষের কি এরকম ধরনের এক্সপিরিয়েন্স হতেই পারে সেখানে গিয়ে? আচ্ছা ভাইয়া, তোমার যে কোশ্চেনটা ছিল যে সবারই আসলে ইউনাইটেড কিংডমে কিছু হায়ার স্টাডিজ এর স্বপ্ন থাকে, তো জি। সবাই কি এটা আসলে ফেস করে কিনা। তো আমি বলবো যে সবাই ফেস করে, আবার আমি তোমাকে সেম টাইমে বলবো যে সবাই ফেস করে না। বিকজ আমি তোমাকে যে কথাটা বললাম যে একটা মেয়ে মানুষের চুল দেখতাম আমি সব সময়, চুলটা কার জানতাম জি। না। সো দেখা যেত যে একটা নিজের মধ্যে একটা হেজিটেশন থাকতো যে should I really share that with someone else or not? সো দেখা যায় অনেকে এটা শেয়ার করে, যেমন আজকে আমি করলাম। যেমন আমার সাথে ঘটনাটা ঘটেছিল লাইক 2013-এ, রাইট, 2013 সালে। আমি এই শেয়ার তো করলাম আজকে 2020 সালের এই দেশে। করোনা ভাইরাসের যে প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকে। সো হয়তোবা তুমি আমার ভাইয়া ইম্পেরিয়াল কলেজের ছোট ভাই, ছোট ব্যাচের, জি। জুনিয়র ব্যাচের। সো সেই জন্য আমি প্ল্যাটফর্মটা পেয়ে শেয়ার করলাম। কিন্তু সবাই হয়তো এতটা ফরচুনেট না, মানে হ্যাঁ আমার মতো, বা সবাই হয়তো এরকম শেয়ার করার জন্য ফ্লেক্সিবল এটা বলেও না, বা কিছু অনেকে বল। ভয় পায় যে আল্লাহ যদি আমি শেয়ার জি। করে যদি আমার কিছু হয়ে যায়। সো আমি বলবো যে হ্যাঁ, 70 থেকে 80% স্টুডেন্টই এরকম ফিল করে। কারণ আমাদের বেশ কিছু ব্যাচমেট ছিল, এবং হ্যাঁ ওরা আমাকে কিছু বলেছে ওই টাইমে, ওগুলো আমরা গল্প টল্প তো আমরা ভাবতাম যে জোক করতেছে, ঠিক আছে, কিন্তু আমরা ওকে। যে ভিকটিম হচ্ছে ভিতরে ভিতরে, এটা তো আসলে কাউকে বলা হচ্ছে না।
তো ব্যাপারটা এরকমই, সবাই আসলে এটা শেয়ার করে না, সবাই শেয়ার, বাট হ্যাঁ এক্সপিরিয়েন্স করে। কজ একটা কথা খেয়াল রাখবা যে কার্ডিফটাকে বলা হয় দ্য বিউটি অফ দ্য কুইন, এটাকে বলা হয় ওয়েলসকে, আসলে নট কার্ডিফ। কার্ডিফ তো ওয়েলসের এই ক্যাপিটাল সিটি, কিন্তু ওয়েলসটাকে বলা হয় দ্য বিউটি অফ দ্য কুইন। তো বিউটি অফ দ্য কুইন এজন্য বলা হয় কজ এখানে তোমার টোটাল ইউনাইটেড কিংডমের 70 থেকে 80% যে এনশিয়েন্ট ফোর্ট গুলা আছে, এই ফোর্ট গুলা সব হচ্ছে ওয়েলসে। তো এই ফোর্ট গুলা, এক একটা ফোর্টের বয়স হচ্ছে 1000 বছর, 1500 বছর। এই ফোর্ট গুলাতে কত না কি হয়েছে, যেটার ইম্প্যাক্ট আবার এটার আশেপাশের অঞ্চলগুলোতেও ছিল। সো হ্যাঁ, দে আর রিয়েলি টু হন্টেড, দে আর রিয়েলি হন্টেড, বাট সবাই এটা আসলে শেয়ার করে না, এই আর কি। তাহলে ভাইয়া এই যে অনেকে যে যাবে পড়তে, তো তা আজকে আপনার এই স্টোরির মাধ্যমে আপনার এই আমাদের এই লাইভ সেশনটার মাধ্যমে হয়তো আমরা কিছুটা জানতে পারলাম, অনেকে হয়তো জানতে পারলো, কিংবা এটা পরবর্তী অনেকে যখন দেখতে পারবে তখন অনেকে জানতে পারবে। কিন্তু ভাইয়া রাইট। বিষয় হচ্ছে আপনার মতে যে এরকম যে অনেকে থাকে, অনেকে কিন্তু প্রচন্ড ভয় থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে বাবা মার সন্তান যখন যায় একা থাকে। আমরা তো এখন ফ্যামিলিতে থাকি, ফ্যামিলিতে থাকার হুম পর যখন আমরা অ্যাব্রোডে গিয়ে একা থাকবো, তখন আমাদের হুম ভিতরে কিন্তু একটা ভয় থাকবে সবসময়। একটা আপনার ভিতরে যে ভয়টা কাজ করছে, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ভয় কাজ করবে। তো হুম। সেই ক্ষেত্রে আপনার মতে কি বলা যায় যে যেই কোন জায়গাগুলিতে তারা থাকলে কিংবা কোন কাজগুলি করলে তাদের জন্য সুবিধা হবে, বা তারা একটু নিজেদেরকে একটু সেফ রাখতে পারবে, বা নিজেদেরকে একটু বলা যায় গুটায় রাখতে পারবে, যাতে এই প্রবলেম গুলো থেকে ফেস না করে তারা, এরকম। আচ্ছা, ঠিক আছে। আমি বলবো যে এই প্রবলেম গুলা যদি কেউ ওভারকাম করতে চায়, তো অবভিয়াসলি যেটা আসলে করা দরকার, শেয়ার করা প্যারেন্টস এর সাথে, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডস এর সাথে। আর আমি যেটা প্রথমেই আমার এক্সপেরিয়েন্সটা বলার আগে বলেছিলাম, যখনই আপনি একটা নতুন বাসায় উঠবেন, পার্টিকুলারলি অ্যাব্রোডে, যখন আপনি হায়ার স্টাডিজ এর জন্য যাচ্ছেন, অবভিয়াসলি আপনি ওই বাসাটার ব্যাকগ্রাউন্ড, ওই বাসাটার রেন্ট, আর এই রেন্টটা আশেপাশের বাসার যে রেন্ট গুলো আছে সেগুলোর সাথে রিজনেবল কিনা, এবং এই বাসার কোনো প্রিভিয়াস ব্যাড রেকর্ড রেপুটেশন আছে কিনা। বিকজ আওয়ার নেবার্স নোজ আ লটস অফ থিংস। মেবি তারা ইন ডিটেলসে জানে না, কিন্তু তারা অবভিয়াসলি কিছু না কিছু তো সেন্স করে, ফিল করে। সো ইউ শুড গেট সামথিং ফ্রম দেম, ওকে? যে আসলে আমি যে বাসাতে উঠবো, যেমন আমি যে বাসাতে থাকতাম, যেটা বললাম, এটা রেন্ট ছিল, আমার রুমটার রেন্ট ছিল অনলি £110, কিন্তু আশেপাশের বাসাগুলোতে এই সেম রুমের রেন্ট ছিল 400 থেকে 600, ইনফ্যাক্ট £800 ছিল। সো এটা অবভিয়াসলি কোয়াইট অ্যাবনর্মাল ছিল, রাইট? সো আমি তো হ্যাঁ, এটা জানতাম না যে আশেপাশের রেন্ট এত কম। তো আমি বলবো যে চোখ কান খোলা রাখতে হবে, আর বি স্মার্ট, বাট নট টু বি টু স্মার্ট, যেটা আমার ইউনিভার্সিটির টিচার আমাকে শিখিয়েছে আমার স্টুডেন্ট লাইফে। সো আমি বলবো যে স্মার্ট হও, বাট ডোন্ট বি টু স্মার্ট। এত বেশি স্মার্ট হওয়ার দরকার নেই যে তোমার লাইফটা রিস্কে চলে যায়। বিকজ অলওয়েজ আপনারা খেয়াল রাখবেন, যারা আজকের লাইফটা শুনছে, যে অ্যাব্রোডে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার আপনার সাথে থাকবে না, বা আপনার চাইল্ডহুড ফ্রেন্ডরা যারা আপনার সাথে একই ল্যাঙ্গুয়েজে যারা কথাবার্তা বলে, ইন্টারঅ্যাক্ট করে, যাদের সাথে আপনি খেলাধুলা করে বড় হয়েছেন, এরা কিন্তু থাকবে না ওখানে। টোটালি ডিফারেন্ট কালচার, টোটালি একটা মাল্টি রেশিয়াল কালচার থাকবে, ঠিক আছে? সো আমি বলবো যে আপনাকে অবভিয়াসলি অবজার্ভ করে, খুব হিসাব নিকাশ করে, তারপরে আপনাকে আপনার অ্যাকোমোডেশন চুজ করতে হবে। আর আমি যে ভুলটা করেছিলাম, আমি দোয়া করি যাতে ভুলটা কেউ না করে। আমি বাংলাদেশ থেকে যাওয়ার সময় আমার অ্যাকোমোডেশনটা ফিক্স করে যাই নাই, বিকজ আমার আসলে আমার জন্য সাপোর্টিভ কেউ ছিল না। বি অনেস্ট উইথ অল অফ ইউ, আমার ফ্যামিলি থেকেও এতটা সাপোর্ট ছিল না যে আমি অ্যাব্রোডে যাই। এটা টোটালি আমার আছে না, মানে আমি যদি ল পড়ি তাহলে আমি একেবারে ব্যারিস্টার হয়ে ছাড়বো, মানে একটা জিদ ছিল। সো ওইভাবেই যাই। সো দেখা গেছে যে আমাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না, অ্যাডভাইস দেওয়ার মতো কেউ ছিল না। সো দেখা গেছে যে বাংলা একটা প্রবাদ আছে যে ঠেকেছো যেথায় শিখেছো সেথায়, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা প্রবাদ আছে। তো আমি বলবো যে আসলে ভাইয়া আমার ক্ষেত্রে এটাই হয়েছে। প্রবাদটা হচ্ছে বাংলা ইনফ্যাক্ট কথা বলে যে শিখছিলাম কই যেখানে ঠিক ছিলাম, এরকম ভাবে বলা হয় আর কি। এরকম এরকম। কিছু, হ্যাঁ, হ্যাঁ। যেখানে। তো এর জন্য বললাম যে আসলে হ্যাঁ, লাইফে অনেক এক্সপেরিয়েন্স হয়েছে, অনেক কালচারের ফ্রেন্ড ছিল, এই কালচার গুলোর সাথে একটা ইন্টারাক্ট হয়েছিল। সো অনেক এক্সপেরিয়েন্স হয়েছে, দ্যাটস ট্রু, অনেক এক্সপেরিয়েন্স হয়েছে, দ্যাটস ট্রু। আচ্ছা ভাইয়া, তো আরেকটা হ্যাঁ, বিষয় হচ্ছে যে বলো। আমরা যারা অ্যাব্রোডে যাব, বা অ্যাব্রোডে যারা যায়, ওই দেশে যে লোকজন আছে, হ্যাঁ, ওই দেশের ন্যাশন যারা আর কি, বা ওই দেশের সিটিজেন ওকে যারা, ওকে। তাদের সাথেও কি এরকম হয়? আপনার যে ফ্রেন্ড ছিল,
ঠিক আছে, ইউকে এর যে ফ্রেন্ড গুলি আপনার ছিল যারা ওখানে সিটিজেন ছিল, তো তাদের সাথে কি আপনি শেয়ার করার পর কি তারা কি বলছে যে তাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে? আদৌ সেরকম কিছু হয়েছিল নাকি শুধুমাত্র যারা বাইরে থেকে আসে তাদের সাথেই এই ঘটনাগুলি ঘটে থাকে? আহ ব্যাপারটা হচ্ছে ওদের সাথে যেগুলো হয় সেগুলো ওরা ওদের ওয়েতে ডিল করে, যেটা ওরা আসলে ওখানকার নেটিভ বা লোকাল দেখে ওরা জানে, যেগুলোর সাথে আমরা জানি না। এটাকে বলা হয় আসলে ভাইয়া তোমার ওয়ান কাইন্ড অফ কালচারাল শক। কালচারাল শকটা কি? এটা একটা টার্ম। সেটা হচ্ছে তুমি নতুন একটা জায়গায় গিয়েছো, সেখানকার এনভায়রনমেন্ট তুমি জানো না। ফর এক্সাম্পল, আমি যখন লন্ডনে প্রথমে ল্যান্ড করি হিথ্রো এয়ারপোর্ট দিয়ে, তখন ওখানে কিন্তু ওদের দেশের হিসাবে সামার। তো ওদের দেশের সামারের টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের দেশের শীতকালের থেকেও খারাপ, ঠিক আছে? তো আমার পুরো বডি শেক করছিল। তো ওরা ওইভাবে প্রিকশন গুলা নেয়। আর ওরা যেটা করে আর কি, ওরা মেইনলি রাতের বেলাটা ওরা বাইরে বাইরে থাকে, ডিস্কোতে যায় বা জবে যায় বা ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরাফেরা করে, যেটা আমি বললাম যে ওরা ওদের ওয়েতে যে কশন গুলা, যেই প্রিকশন গুলা নেওয়ার, ওইভাবে নেয়, যেগুলোর সাথে আসলে আমরা ইউজ টু না, আমরা এগুলো জানিই না, ঠিক আছে? তো দেখা যায় যে ওরা সার্ভাইভ করে যায়। আর আমাদের মতো যারা ফরেইনার, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর কি বলে, so আমরা আসলে সাফারার হই, অনেক বেশি সাফারার হই। এই তো। তাহলে ভাইয়া আজকের মতো আমরা এখানে শেষ করব। তবে আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, আপনি এখন তো দেশে আছেন, আপনি এখন হুম। একজন ব্যারিস্টার কিংবা লয়ার বলি, বা বাংলাদেশে প্রচলিত শব্দ হচ্ছে অ্যাডভোকেট। এইটা নিয়ে মানুষের মনে, সবার মনের ভিতরে একটা খটকা থাকে যে ব্যারিস্টার সে হয়তো অনেক বড় কিছু আর অ্যাডভোকেট সে হয়তো অনেক ছোট কিছু। কিন্তু প্রকৃত অর্থে আসলে প্রত্যেকটা মানুষ জানে না, বা মানুষরা জানে না, বাঙালিরা, যে ডিফারেন্সটা কি? ব্যারিস্টার, হ্যাঁ ব্যারিস্টারটা বলা হয় আসলে ব্রিটেনের লয়ারদেরকে ব্যারিস্টার বলা হয়, বাংলাদেশের লয়ারদেরকে অ্যাডভোকেট বলা হয়। তো এই বিষয়টা সবাই জানে না। তো আপনি এখন অ্যাডভোকেট আছেন, তো আপনি একটা ইনস্টিটিউশনের সাথে অ্যাটাচ, আমি দেখলাম যে আমাকে একটা লিংক দিয়েছিলেন। তো হ্যাঁ, হ্যাঁ। কিভাবে কিভাবে কোন প্রসেসিং গুলাতে, কোন প্রসেসিং গুলি করলে বা কোন প্রসেসিং এর মাধ্যমে যেতে পারবে, অনেকে কিন্তু এই বিষয়গুলি জানে না। অনেকে হয়তো অনেক জায়গায় যায়, যেমন ওকে। সাইফুডস বিভিন্ন কোর্স সোর্স করে, বাট আলটিমেটলি খুব ক্লোজলি কারোর কাছে কোনো সাজেশন পায় না। কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু অ্যাপোর্টে লোক আছে বা কিছু, সেরকম কিন্তু অপরচুনিটি নাই। তো সেক্ষেত্রে আমরা আমরা যেমন আমার কেউ নাই বাহিরে বা কিছু, বা আমার অনেক ফ্রেন্ডের নাই। তো সেক্ষেত্রে তারা কি করতে পারে, যে কোন প্রসেসিং গুলোর মাধ্যমে যাবে, যেমন আইএলটিএস করে যেতে হবে, এই প্রসেসিং গুলো আমাদের কিছুটা একটু শেয়ার করেন। আম, আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তোমার সাথে শেয়ার করছি তুমি যেটা বলছো। প্রথমে আমি আমার যে পার্সপেক্টিভটা এটা শেয়ার করি। তুমি যদি একজন ফরেনার স্টুডেন্ট হও, তো যখন তুমি তোমার কোর্স চেঞ্জ করবা, সাপোজ তুমি যখন অনার্স থেকে কল টু দা বার করবা, দেন কল টু দা বারের রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার অবভিয়াসলি তোমার যে অনার্সটা তুমি করেছো এলএলবি, এটা অবভিয়াসলি ব্রিটিশ লতে এলএলবি হবে, মানে ব্রিটিশ যে ডিগ্রিটা, ব্রিটিশ এলএলবি জি। ডিগ্রিটা হতে হবে। আর সেখানে একটা সার্টেন স্কোর আছে, যেটা হচ্ছে ধরো তোমার, আমরা বলি 2-2, 2-2 হচ্ছে ইচ সাবজেক্টে তোমার অ্যাজ আ পার্সেন্টেজে 50 অ্যাবাভ থাকতে হবে। আর এটা ছাড়াও তোমার আইএলটিএস দেওয়া লাগবে ওইখান থেকেই, বাংলাদেশ হলে বাংলাদেশ থেকে দিবা, ইউকেতে থাকলে ওখান থেকে দিবা। সো আইএলটিএস এ তোমার ইচ ব্যান্ডে, 4টা ব্যান্ডের মধ্যে ইচ ব্যান্ডে 7.5 থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেটা যাওয়ার পরে তোমার আরেকটা এক্সাম আছে যেটা অনলাইনে হয়, এটাকে বলা হয় বার কোর্স অ্যাপটিটিউড টেস্ট, বিকেট এক্সাম বলে। এটা হচ্ছে অনেকটা ওই যে আমাদের দেশে বুয়েটে বা মেডিকেলে বা বিসিএস এ এমসিকিউ এক্সাম হয় না, এরকম। কিন্তু এক্সামটা হচ্ছে কম্পিউটার বেসড, যেখানে তোমার 1 আওয়ারের মধ্যে 100টা কোশ্চেন থাকবে, এবং এই কোশ্চেন গুলোর জন্য কোনো সিলেবাস থাকবে না, র্যান্ডমলি ফিলোসফি বা লজিক্যাল কোশ্চেন থাকবে। এই 100টা কোশ্চেনের মধ্যে তোমার অবভিয়াসলি 90 অ্যাবাভ হতে হবে, দেন ইউ উইল গোইং টু পাস, আদারওয়াইজ ইউ উইল ফেল। ওকে? ওকে। সো এগুলাতে যদি তুমি পার করতে পারো, তারপরে টোটাল 12টা বার প্রোভাইডিং ইনস্টিটিউশনস আছে ইউকেতে, ইউনাইটেড কিংডমে, সেগুলোতে তোমাকে অ্যাপ্লিকেশন ছাড়তে হবে। তো যেখানে তোমার প্লেসমেন্ট আসে, নর্মালি ফার্স্ট চয়েস থেকে চলে আসে, তো যেখান থেকে তোমার প্লেসমেন্ট আসবে সেখানে তুমি তারপর অ্যাপ্লাই করবা তোমার অফার লেটার এগেইনস্টে, তুমি তোমার ভিসা এক্সটেনশন করে ভর্তি হয়ে যাবা ওখানে, ঠিক আছে? তো আমার ব্যাপারে যেটা হয়েছিল, আমার ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে তোমার কার্ডিফের ডিস্টেন্স ছিল, যেটা আমি বললাম, প্রায় 22 থেকে 23 মাইলের মতো। তো আমি দেখলাম যে কার্ডিফ থেকে যদি আমি কল টু দা বার করি, তাহলে তো আমার লাইক, আমি এখন হাইকোর্টে থাকি, মোহাম্মদপুরে আমাকে যাওয়া লাগবে, এরকম কিছু, খুব একটা দূর তো না, আচ্ছা। অন্য শহরে তো আর যাওয়া লাগতেছে না, একই শহরে প্রায়।
তো আমি ভাবলাম যে আমি কার্ডিফে ফার্স্ট চয়েস দিই। তো আমার বাসা থেকে প্রচুর ধমক দেয় যে তুমি কি জানো বাংলাদেশের, আমার বাবা মা দুইজনই আবার সুপ্রিম কোর্টের লয়ার, ঠিক আছে, জি। ব্ল্যাক কালার স্যুট গায়ে দেয় দুইজনই। তো আব্বু আম্মু বললো যে তুমি যে কার্ডিফে অ্যাপ্লাই করলা, কার্ডিফে তোমার সিট হচ্ছে মাত্র 64টা, আর অ্যাপ্লিকেন্ট হচ্ছে কয়েক হাজার। আর তুমি যদি লন্ডনে অ্যাপ্লাই করো, যেটাকে আমরা সিটি ল স্কুল বলি, ওরা বার প্রোভাইডিং কোর্স ওরা করায়, যেটাকে পিজিডিএল বলে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অফ ল, ঠিক আছে। তো আচ্ছা। ওখানে সিট আছে 1800টা, কার্ডিফে আছে 64টা। দেন ইউ শুড কম্পিট ফর 1800 সিটস বাট নট ফর 64 সিটস। কজ তুমি কি ভাবো যে তুমি কি এত লাকি তোমার কার্ডিফ থেকে প্লেসমেন্ট আসবে? তো যাই হোক, আল্লাহর কি ইচ্ছা, আমার কার্ডিফ থেকে চলে আসে। প্লেসমেন্ট আসলো। আর আমি আইএলটিএস দেই ওখানে, কার্ডিফ ব্রিটিশ কাউন্সিলে, যেখানে আমার স্কোর আসলো আইএলটিএস এ 9 রিডিং এ 9 এর মধ্যে, লিসেনিং এ 9, রাইটিং এ 9, স্পিকিং এ 9, 9, 9, 9, 9। তো এভরিথিং তখন ইচ আমাকে আদার ফর। 9, 9, রাইট, অন ইচ 4 ব্যান্ড। তো তখন আমাকে কেমব্রিজ বোর্ড থেকে আমাকে কল করা হলো, কল করা হলো। তারপর বললো যে ওদের নাকি ওই পার্ট টাইম ইনস্ট্রাক্টর হিসেবে কিছু ভ্যাকেন্সি আছে, তো তুমি কি ইন্টারেস্টেড, তুমি কি জয়েন করবা? তো আমি বললাম যে নট ব্যাড, স্যালারি কেমন, পেমেন্ট কেমন, ফার্স্ট কোর্সের তো আচ্ছা পেমেন্ট আচ্ছা। কেমন? তো ওরা বললো যে আওয়ারলি ওরা আমাকে প্রায় 70 পাউন্ড করে পে করবে, মানে বাংলাদেশ টাকা প্রায় 8,000 টাকার মতো। ওকে, তো আমি ওখানে পার্ট টাইম জয়েন করলাম, কার্ডিফ থেকে কল টু দা বার করলাম। তারপরে ওখানে আমি আইএলটিএস এর স্টুডেন্টদেরকে ট্রেন করি। আর কল টু দা বারের টাইমে আমার ওই যে বললাম আমার ফ্রেন্ড জেমস উড, ওর বাবা ছিল ব্যারিস্টার উড। হ্যাঁ, মানে উডটা হচ্ছে ওদের ফ্যামিলি নেম আর কি। ওকে, ফ্যামিলি হচ্ছে তো বা বংশের একটা বংশ বলা হয়। বংশের নামটা, রাইট, পদবী হ্যাঁ পদবী। হ্যাঁ হ্যাঁ, ওদের টাইটেলটা। তো ওনার ভালো নাম ছিল আর কি জোন্স, হ্যাঁ, জোন্স উড ছিল। তো উনি আমাকে বললেন যে ওয়াই নট ইউ জয়েন উইথ মি। তো ওনার চেম্বারটা ছিল ব্রিস্টলে, মানে ওনার যে ল ফার্মটা। তো আমি ওখানে মানে হ্যাঁ ইমিগ্রেশন অ্যাটর্নি হিসেবে, মানে জুনিয়র ইমিগ্রেশন ব্যারিস্টার হিসেবে জয়েন করি। আর সাইড বাই সাইড ওই যে কার্ডিফের ব্রিটিশ কাউন্সিলে কেমব্রিজ বোর্ডে ছিলাম ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে। তো ওখানে হয়। তারপরে ইন দ্য মিন টাইম আমি ভাবলাম একটা মাস্টার্স করে ফেলি। মাস্টার্স এর জন্য ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ার থেকে অফার আসলো, যেটা তোমার লন্ডন লুটনে। তো পরে লুটনে চলে গেলাম, লন্ডনে। ওখানে আবার ওখানকার লন্ডনে যে ব্রিটিশ কাউন্সিল, ওখানে জয়েন করলাম, ট্রান্সফার হয়ে মাস্টার্স করলাম। এন্ড আই ওয়াজ কোয়াইট ফরচুনেট দ্যাট আই ওয়াজ দ্য টপার অফ মাই ব্যাচ ইন মাই মাস্টার্স ইন ল। মাস্টার্স আর ডিগ্রি আমার মাস্টার্স, হ্যাঁ, এলএলএম। আমার যে এলএলএম টা, এক্স্যাক্টলি এলএলএম। আর আমার এলএলএম টা ছিল তোমার ইন্টারন্যাশনাল কমার্শিয়াল এন্ড ডিসপিউট রেজলিউশন ল এর উপরে, মানে কর্পোরেট ল এর উপরে। ওকে, সো আমার ওকে। মেইনলি আমার আমার মেইনলি এক্সপার্টাইজ হচ্ছে ভাইয়া তোমার কর্পোরেট আর হচ্ছে মানে হ্যাঁ ইমিগ্রেশন, স্টুডেন্ট ইমিগ্রেশন। মাইগ্রেশন আর সেটেলমেন্ট। ওকে, তো পরে আমার পিএইচডি প্লেসমেন্ট আসে, কিন্তু ফ্যামিলি প্রেসারে বলো বা কিছু বা পার্সোনাল রিজনে আর পিএইচডি তে জয়েন করা হয় না। আম, তারপরে বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পরে ব্যারিস্টার কামালউদ্দিন সাহেবের চেম্বারে জুনিয়র ব্যারিস্টার হিসেবে জয়েন করি, সিভি দেই, অ্যাপ্রুভড হই, ইন্টারভিউ হয়। তো ওইখানে আমার কাছে একটা ফাইল আসে একটা স্টুডেন্টের, আর ও কানাডাতে যাবে, ঠিক আছে। তো আমি দেখলাম যে ওর স্কোর হচ্ছে 5.5। তা আমি মোটামুটি 2-3টা পেজ বেটের করে স্যারকে বললাম যে স্যার এটাতে ভিসা হবে না। তো উনি বয়স্ক মানুষ, সিনিয়র ব্যারিস্টার, বাংলাদেশের লিডিং ব্যারিস্টার। তো উনি বললো যে হোয়াট দ্য হেল, তুমি কে বলার, তুমি কি ইমিগ্রেশনে জব করো, মানে উনি রেগে গেল, ঠিক আছে। তা বললাম স্যার আমি কাজটা করে দিব, বাট আমি কিন্তু বলে রাখলাম ও ছেলেটার ভিসা হবে না, কারণ দেখেন আইএলটিএস এর স্কোর অনেক পুয়ার, এত পুয়ার আইএলটিএস এর স্কোরে কানাডাতে ভিসা হয় না। কজ স্যার আমি আগে ব্রিটিশ কাউন্সিলে জব করতাম, ওই দেশে, তাও বাংলাদেশে না। তো বললো ওকে ফাইন, তুমি এটা করো। তো আমি করলাম অ্যাজ ইউজুয়াল। আফটার 2 উইকস, mainly 10 working days. It takes around 10 working days for a decision from ওকে। Canadian Immigration Authority. Either you got selected or you got rejected. So যাই হোক, তারপরে যেটা হলো তোমার ওই ছেলেটার রেজাল্ট আসলো না। তারপর স্যার আমাকে তার রুমে কল করলো আফটার 2 উইকস। কল করে বললো আচ্ছা রিফাত, তোমাকে আমি একটা ফাইল দিয়েছিলাম, মনে আছে, কানাডার জন্য। তা আমি তো ভিতরে ভিতরে দুষ্টামি ভরে আছে আমার ভিতরে ভিতরে। তো আমি দুষ্টামি করে বলেই ফেললাম স্যার ভিসা হয় নাই। তো স্যার একটু হকচকায় গেল, বললো যে হাউ ডু ইউ নো যে ভিসা হবে না? তাই বললাম স্যার আমি তো আপনাকে আগে বলেছিলাম যে এটা ভিসা হবে ভিসা না। হবে না। তো বললো যে ওকে ফাইন দেন হোয়াট টু ডু, বলো, কারণ ছেলেটা আমার খুব ক্লোজ রিলেটিভ স্যার। সো তুমি যা বলবা, যা রিকমেন্ড করো আমি তাই করবো। তাই বললাম স্যার আপনি একটা কাজ করেন,
ছেলেটাকে বলেন আমার কাছে 1 মাস একটু আইএলটিএস নিয়ে স্টাডি করার জন্য, আর ইন দ্য মেইন টাইম ওর যে ফাইল প্রসেসিং এখানে এই জায়গায় ল্যাকিংস আছে, এই ল্যাকিংস গুলো যদি ওভারকাম করা যায় তাহলে ইনশাআল্লাহ ওর ভিসাটা হয়ে যাবে। তো স্যার বললো ওকে ফাইন, আমি ওকে বলি তোমার কাছে শুরু করুক। তো তখন তো আমি জাস্ট জুনিয়র ব্যারিস্টার হিসেবে আসছি, 2017-এর ঘটনা এটা, জুলাই আগস্টে। তো আমি বললাম যে কি করি, আচ্ছা তুমি আমার বাসায় আসো, তোমাকে প্রাইভেটলি আমি টিচ করি। তো ছেলেটা আমার কাছে বেশি না 12 থেকে 14টা ক্লাস করলো সে, আর হি ওয়াজ কোয়াইট সারপ্রাইজড। সে কোনো একটা আইএলটিএস একাডেমিতে ছিল, আমি নামটা বলতে চাচ্ছি না, নামটা বলাটা আচ্ছা, ওয়াইজ হবে না, রেপুটেশনের ব্যাপার স্যাপার আছে। সো যাই হোক, তো সে আইএলটিএস এক্সাম দিল, তারপরে তার রেজাল্ট আসলো তোমার লিসেনিং এ 8.5, রিডিং এ 8, স্পিকিং এ 7, রাইটিং এ 6.5, ওভারঅল 7.5, এবং ওর কানাডার ভিসাও হয়ে গেল। তো ছেলেটা আহসানুল্লাহ ঢাকা কলেজ ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট ছিল, কলেজ আর ইউনিভার্সিটি। তো ও মনে ওর কয়েকটা ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করেছিল যে আমি অমুক ব্যারিস্টার আছে, লয়ার আছে, উনি তো আইএলটিএস পড়ায়, আবার ওনার কাছে গিয়েছিলাম। তো ওর 2-3টা ফ্রেন্ড আছে, ওরাও আইএলটিএস করে, ভালো করে, ওরা চলেও যায়। তারপরে 2-3 জন থেকে 6-7, 6-7 থেকে 12-14, 12-14 থেকে 20। এখন দেখলাম যে বাসায় আর জায়গা হচ্ছে না, মানে আমাদের যে রুমটাতে পড়াতাম জায়গা হচ্ছে না। আচ্ছা, ওকে। তো আমি কি করব, তো আমি আমার কিছু ইন্টারন্যাশনাল কন্ট্যাক্ট ছিল, ওদের সাথে শেয়ার করলাম যে কি করা যায়। মানে আমার কিছু ফ্রেন্ডস আছে, ব্রিটিশ বা আমেরিকান আছে, অস্ট্রেলিয়া, মানে অনেক জায়গায় অনেক দেশের, কারণ ওই যে একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে ছিলাম, সো ইন্টারন্যাশনাল ফ্রেন্ড সার্কেল ছিল। তো ওরা বললো যে হোয়াই ডোন্ট ইউ ওপেন ইউর ওন ইমিগ্রেশন ফার্ম, হোয়াটস রং উইথ ইউ। তো ওকে ফাইন, তো একটা নাম চুজ করো। তো নাম চুজ করলাম সেন্ট ডেভিডস, যেটা আমার দেওয়ার নাম, আমার ব্র্যান্ড। তারপর আমরা ঢাকায়, এরিয়ার নাম কি বলবো, মানে কোথায় আমার জি, ফার্মটা, একটু বলে দিলে বলা অনেক যাবে? হেল্প হবে, আসলে অবশ্যই বলুন। আচ্ছা, এটা হচ্ছে শান্তিনগরে, এটা ইস্টার্ন প্লাস শপিং মলের অপোজিটে সেন্ট ডেভিডস আইএলটিএস এটার নাম। তো আমরা ইমিগ্রেশন ফার্মটা খুললাম, এখানে 2টা উইংস আছে, একটা হচ্ছে আইএলটিএস এর ট্রেনিং যেটা আমি রান করি, আর একটা হচ্ছে সেন্ট ডেভিডস মাইগ্রেশন অ্যান্ড কনসালটেন্সি। সেখানে স্টুডেন্টদের যে ভিসা প্রসেসিং গুলা বা সেটেলমেন্ট যে প্রসেসিং, সেগুলা আমি সবকিছু এগুলা ডিল করি। আর আলহামদুলিল্লাহ আই এম ফরচুনেট এনাফ, কজ একজন লয়ার, একজন ব্যারিস্টার বা যাই বলি না কেন, একজন অ্যাডভোকেট, সে যখন তার নিজের চেম্বার বা ল ফার্ম দেয়, ততদিনে তার বয়স 35, 40 আপ অ্যাবাভ, থাকে 50 মানে। হয়ে যায়। সো আমি কোয়াইট ফরচুনেট, আমার কিছু চুল সাদা হয়ে গেছে, বাট স্টিল আই এম 28.5, 28.5 আর কি চলছে রাইট নাও। আচ্ছা, আর আমার আন্ডারে 2-3 জন জব করে, আর এখন রানিং মাশাআল্লাহ ভালো স্টুডেন্ট আছে। আর যারাই আমার কাছে আসে, একটা ব্যাপার কি, আমার কাছে বেশ কিছু স্টুডেন্ট আসে, ওরা বলে যে আমি অমুক ইনস্টিটিউশন থেকে আসছি, তমুক ইনস্টিটিউশন থেকে আসছি। সো উইথ অল রেসপেক্ট, আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু আমার কথা হচ্ছে যে একটা মানুষ তার যদি হার্টের কোনো সমস্যা থাকে, তাহলে কি সে হার্ট স্পেশালিস্টের কাছে যাবে, নাকি মুদির দোকানের সাথে যে জয়েনিং ওষুধের ফার্মেসি, ওখানকার যে কম্পাউন্ডারকে ধরবে? আমার কোশ্চেনটা শুধু এখানে, আর কিছু না। কারণ যারা কেমব্রিজের ট্রেনার, দে নোজ বেটার হাউ টু ট্রেন আ স্টুডেন্ট, রাইট? কিন্তু যারা নন কেমব্রিজ ব্যাকগ্রাউন্ড বা নন ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসে বা নন ইংলিশ এনভায়রনমেন্ট থেকে আসে, হাউ কাম দে আর গোয়িং টু নো ইচ অ্যান্ড এভরিথিং রিগার্ডিং আইএলটিএস ট্রেনিং? দ্যাটস মাই কোশ্চেন। সো অনেকে আমার কাছে এমনও আসছে, একটা ইনস্টিটিউশন থেকে প্রায় 7-8টা ছেলে মেয়ে আসছে, তারা নাকি এক একজন 3-4 বার করে আইএলটিএস দিয়ে আসছে, কখনোই 5.5, কখনো জীবনে 6 ওরা পায় নাই, আমার কাছে এসে 6.5ও পেয়ে গেছে ওরা, এবং ওদের প্রসেসিং হয়ে গেছে, ভিসাও হয়েছে, কিন্তু লকডাউনে আটকে গেছে ফর কানাডা, ঠিক আছে? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে, আহ, আমরা আসলে যেটা, আমরা যদি যাই, আমরা তো প্রপার প্লেসে যাব, ঠিক না? কারণ ইমিগ্রেশনের কাজগুলো করবে ইমিগ্রেশন লয়ার, তাই না? যারা ইমিগ্রেশনের ব্যাপারে কোনো আইডিয়া নাই, অনেক দেখা গেছে, অনেক মানে ব্যাঙের ছাতার মতো, আসলে নো অফেন্স বাট ইটস ট্রু, ব্যাঙের ছাতার মতো অনেক এজেন্সি খুলে বসে আছে, and literally they knows nothing, and most of the time most of our students get deceived from them, অনেকে লাখ লাখ টাকা পয়সা হারিয়ে আসে, ঠিক আছে? সো যাই হোক, সো আমার কাছে এরকম আসছে, আমি যেটা উইটনেস হয়েছি বাংলাদেশে আসার পরে। সো এই জন্য আমি ডিসাইড করি যে আই শুড সার্ভ আওয়ার স্টুডেন্ট, টু শো দেম ডিরেকশন,
so that they can get a proper guideline and they can fulfill their dreams. তো সেই জন্য আসলে আমার ইমিগ্রেশন ফর্মটা দেওয়ার। সবসময় আমি আসলে তাকিয়ে থাকি যে কিভাবে কাউকে হেল্প করা যায় যাতে তাদের ড্রিমস গুলো ফুলফিল হয়। তো সেই জন্য আমার এই কাজটা। আসলে আমার এই কাজটা স্টুডেন্টদের জন্যই, সার্ভ করার জন্য, আর কিছু না। ঠিক আছে, আজকের এই না বলা গল্পে আমাদের বিশেষ অতিথি ব্যারিস্টার রিফাত তমাল ভাই। আমি ভাই বলবো বা ভাইয়া বলবো, চাই বলবো না, কারণ সে আমি যে কলেজে পড়ি সেই কলেজে অনেক সিনিয়র একজন পার্সন। আমি তাকে যথেষ্ট সম্মান করি। ভাইয়ের সাথে আমার পরিচয় গত অল্প কিছুদিন, 2-3 দিন আগে থেকে হবে হয়তো। তো ভাইয়া আমাকে নক করে, তো নক করার পর ভাইয়া আমাকে ইন্সপায়ার করে যে তোমার যে না বলা গল্প একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে কিছু করা যাবে কিনা। তো সেখান থেকে ভাইয়ের সাথে পরিচয়, ভাইয়া আমাকে বললো, এরপরে আজকে আমাদের এই লাইভ সেশনটা হয়ে গেল। এখান থেকে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে প্রথমত তার ভাইয়ার এক্সপিরিয়েন্স, যে হরর বা প্যারানর্মাল কিছু এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করলো। এখানে আমাদের অনেক কিছু শেখার আছে। এরপর আমাদের কিছু সাজেশন করে দিল, কি সাজেস্ট বা অ্যাডভাইস করলো, সেটা হচ্ছে সেখানে গিয়ে কি কি এক্সপিরিয়েন্স হতে পারে। তো আমরা অনেকেই ইজিলি সেখানে যে আমরা দেখা যাবে একটু হ্যারেজ হয়ে যাবো, একটু আনমনা হয়ে যাবে, একটু ভয় পেয়ে যাব। তো আজকের মাধ্যমে হয়তো আমরা সবাই একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে যেতে পারবো। তো আজকে পর থেকে আমরা সবাই মেন্টালি প্রিপেয়ার হবো, যারা ইচ্ছা আছে অ্যাব্রোডে পড়বো, বা আমাদের ফ্রেন্ডস যারা আছে যারা ইচ্ছা আছে অ্যাব্রোডে পড়বো, তাদের সাথে এরকম কিছু একটা ঘুরতে পারে। সুতরাং নিজে থেকে আগে থেকে প্রিপেয়ার হয়ে যাবে। দ্যাটস দ্য পয়েন্ট। তারপর হচ্ছে ভাইয়া যে স্টোরিটা শেয়ার করলো, স্টোরিটা অবশ্যই সবার ভালো লাগার কথা। আর আমাদের এই না ভালো গল্পে এই ছোট্ট একটা প্ল্যাটফর্মে হয়তো এরকম কোন স্টোরি এর আগে শেয়ার করা হয়নি, বা হয়তো ভবিষ্যতে হবে। সবাই পাশে থাকবেন, আর ভাই আমার জন্য দোয়া করবেন এবং কানেক্টেড থাকবেন ইনশাল্লাহ। আর আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আর না বলা গল্পের এই 5 নাম্বার বা এপিসোড 5 শেষ হলো এখানেই। আবার দেখা হবে ভবিষ্যতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।